শ্রাবণধারার রূপকথা লিখেছেন অনামিকা তাহসিন রোজা। শেষ পর্ব। পৃথিবীর সবকিছুর সোজা সীমা রয়েছে। সুখের সীমা যেমন বাঁধনহারা হলে অনেক সময় সুখকর হয় না, তেমনি বিরহের সীমা ব্যথাহীন হলে তো কোনো কথাই নেই, তা হয় সবচেয়ে বেশি সহনীয়। ইকরা তাই আজ নিজে কষ্ট বাড়াতে চাইল না। দেশে পা রাখার আগে ভেবেছিল এখানেই পার্মানেন্টলি থেকে যাবে, প্রিয় মানুষটার সাথে সংসার করে জীবন কাটিয়ে দেবে অনায়াসে। কিন্তু সবসময় তো মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হয় না, অধুরা থেকে যায় অধিকাংশ ক্ষেত্রে। কারণ প্রকৃতির খেলা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কষ্টকর, যা অদ্ভুত হলেও বাস্তব। তাই ইকরা আর দেশের থেকে মরীচিকার পিছনেই ছুটে সময় নষ্ট করতে চাইল না। বিকালে বেরিয়ে পড়লো সে বাড়ি থেকে, রওনা দিল আবারও আগের সেই উদ্দেশ্যে। রিক্ত মন ও তৃপ্ত হৃদয় নিয়ে ফিরে গেল হতাশ হয়ে। তবে তাই বলে যে খারাপ থাকবে এমনটা নয়, নিজের মতো করে নতুন জীবন গুছিয়ে নেবে বলেও সিদ্ধান্ত নিয়েছে সে। হাসি মুখে শ্রাবণের কাছে বিদায় নিয়েছে, দোয়া চেয়েছে স্যামুয়েল শেখের কাছে। স্যামুয়েল শেখ এবং সালমা বেগম দুজনে একে অপরের দিকে তাকিয়ে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন, কারণ তারাও নিরুপায়। সন্ধ্যার পরপরই স্যামুয়েল শেখ ঘরে খাপটি মেরে বসে রইলেন। এদিকে সালমা বেগম রান্নাঘরে স্যুপ বানাতে ব্যস্ত। একটু আগে খবর পেয়েছেন যে ধারা অসুস্থ, তাই আর ডাকেননি। এদিকে শ্রাবণ পড়েছে অত্যন্ত দুশ্চিন্তায়। সূর্য ডোবার পর এই হেমন্তের শেষকালে এমন সিজনাল জ্বর হওয়া স্বাভাবিক, ঠান্ডা অনুভব করাও স্বাভাবিক, কিন্তু ধারার জ্বর মোটেও ভালো লাগলো না শ্রাবণের। সে ভীষণ সতর্ক এসব নিয়ে, তাই ভাবলো ডক্টরকে ডেকে নেবে। যা শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন, হতবাক হয়ে বললেন, তুই কি মেয়েটাকে আরো অসুস্থ বানাতে চাইছিস? এসব ডক্টরের দরকার নেই। আমি আদালেবু দিয়ে করালিকারের 1 কাপ চা বানিয়ে দেবো ওকে। গরম গরম স্যুপ করেছি, সেসব খাবে। রাতেই তো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে রাতটা দেখতে দে, পরে না হয় ডক্টর দেখাস। কিন্তু শ্রাবণ শেখ অত্যন্ত অবাধ্য হলো এই বিষয়ে। কোনো কথা না শুনে জেদ না করলো, ডক্টরের নাম্বারে কল করলো। সাবরিনা চৌধুরী মহিলা ডক্টর, তিনি শেখবাড়ি পারিবারিক ডক্টর বলেও চলে। যখন তখন যে কোনো সময়ে তারা ডক্টর সাবরিনার কাছেই কমফোর্ট পায়। এছাড়াও সালমা বেগমের কলেজ লাইফের বান্ধবী তিনি। সালমা বেগম আর বিরক্তি করলেন না। ছেলে জেদের কাছে বরাবরই হেরে গিয়েছেন তিনি, বরং দীর্ঘশ্বাস ফেলে রান্না করে চলে গেলেন। স্যুপ করা শেষ হয়েছে, তাই বাড়িতে ঢালতে ঢালতে জিজ্ঞেস করলেন, ধারা কি শুয়ে আছে? শ্রাবণ বলল, না, ঘুমিয়েছে। সালমা বেগম যেন আতকে উঠলেন। তিনি তড়িঘড়ি করে ট্রেতে স্যুপ আর পানি নিয়ে শ্রাবণের ঘরে যেতে যেতে বলে উঠলেন, তুই সাবরিনাকে ডাক, তাহলে আমি ধারাকে স্যুপটা খাইয়ে দিয়ে আসি। এটা খেলে ভালো লাগবে। খালি পেটে কেউ ঘুমায় নাকি, তাও আবার অসুস্থ। শ্রাবণও মাথা নেড়ে নীরবে সম্মতি দিল, সাথে ডক্টর সাবরিনাকেও খবর দিল। ভদ্রমহিলা জানালেন তিনি 10 মিনিটের মধ্যে শেখ বাড়িতে এসে পৌঁছাবেন। সালমা বেগম ঘরে এসে ধারাকে আলতো করে ঝাঁকিয়ে ডাকতে শুরু করলেন, বৌমা, মা ধারা, ওঠো দেখি মা, আগে স্যুপটা খেয়ে নাও দেখি, ওঠো। ধারার ধারার ঘুম হালকা, এক ডাকাতেই তড়াক করে উঠে পড়ার কথা তার, কিন্তু এখনো কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তিত হলেন সালমা বেগম। তিনি এবারে ধারার মাথায় হাত বুলিয়ে আরেকটু জোরে ডাকতে শুরু করলো। প্রায় 5 মিনিটের মাথায় চোখ খুললেও ধারা পিটপিট করে তাকায় আশেপাশে। সালমা বেগমকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? সালমা বেগম হাতে থাকা ট্রেটা ধারের সামনে তুলে ধরে বলে ওঠে, তোমার জন্য স্যুপ বানিয়েছি, গরম স্যুপ, খেয়ে নাও, তারপর বিশ্রাম নিও, দেখো ভালো লাগবে। এতক্ষণ ধারা ঠিকই ছিল, এমনকি ঘুম থেকে উঠে অর্থাৎ ও চোখ খোলার পর সালমা বেগমকে দেখেও ও তো আটকে ওঠেনি। কিন্তু তার মুখের সামনে স্যুপের বাটিটা রাখা মাত্রই কেমন যেন পেট গুলিয়ে উঠল ধারার। মাংসের গন্ধ পেয়ে রীতিমতো পেটের ভেতরে গোলমাল শুরু হয়েছে। ধারা মাথা ঘুরিয়ে উঠল। সে বুঝতে পারল বমি হতে পারে। কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে মুখ চেপে ধরে সে দৌড় দিল ওয়াশরুমের দিকে। সালমা বেগম কিছুক্ষণের জন্য হা হয়ে তাকিয়ে রইলেন, বুঝতে পারলেন না কি হয়েছে। এর মধ্যেই ধারা দ্রুত দরজা খুলে বেসিনে হেলে পড়ল। বমি করে ফেলল গড়গড় করে, যদিও পেটে তেমন কিছু ছিল না, কিন্তু যা ছিল সব বের করে দিয়ে একদম পেট ফাঁকা করে ফেলেছে। অনেকটাই কষ্ট হলো ধারার, মুখ দেখে বোঝাই যাচ্ছিল আজ তার অবস্থাটা বাজে। ওয়াশরুমে দরজা হালকা করে খোলা থাকায় সালমা বেগম পুরো দৃশ্যটা দেখতে পেলেন। কিছুক্ষণ সময় নিয়ে পুরো কুচকে বোঝার চেষ্টা করেন বিষয়টা। এরপর সন্দিহান চোখে তাকিয়ে এগিয়ে গেলেন ওয়াশরুমের দিকে। বেসিনের কাছে এসে ধারার কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিক আছো? ধারা মাথা নেড়ে নিজেকে ধাতস্থ করে দ্রুত মুখ হাত ধুয়ে ফেললো। ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে থাকলো টাওয়াল দিয়ে। সালমা বেগম ঠোঁট কামড়ে হুট করে জিজ্ঞেস করলো, তোমার কি খাবারের গন্ধে বমি পাচ্ছে ধারা? নাকমুখ কুচকালো ধারা, ঢোকিলে বিরক্ত ভাব নিয়ে বলল, হ্যাঁ মা, কি যে হয়েছে, আমার রুচির কোনো সমস্যা হতে পারে, কিন্তু মাংসের গন্ধে আরও কষ্ট হচ্ছে, বারবার পেট গুলিয়ে যাচ্ছে। সালমা বেগম ঠোঁট ভিজিয়ে কিছু একটা ভেবে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন, কবে থেকে এমন হচ্ছে? ধারা একটু ভেবে বলল, গত পরশু থেকে। সালমা বেগম আরও কিছু জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু তার আগে শ্রাবণ দরজায় নক করে ডেকে উঠল, মা, সাবরিনা আন্টি চলে এসেছে। ধারা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো সালমা বেগমকে, সাবরিনা আন্টিকে?
সালমা বেগম হেসে উঠল। ডক্টর আমার বান্ধবী তোমার চেক আপ করতে এসেছে, ঘরে চলো দেখি কি বলে। বলে ধারাকে নিয়ে ঘরে আসলেন তিনি। বসিয়ে দিলেন বিছানাতে। ধারা যন্ত্রের মতো বসে পড়ল। সামান্য জ্বরের জন্য ডক্টরকে ডাকে কে তাই ভেবে পেল না। যদি তাকে ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনের কথা মনে পড়তেই ভয় ততষ্ট হয়ে গুটিয়ে গেল ধারা। অসহায় নেত্রে তাকালো শ্রাবণীর দিকে। মিনমিন করে বলল, আমি কিন্তু ইঞ্জেকশন দিতে দেব না বিধি ম্যাম। আবারও শ্রাবণীর কাছে রামধনু খেলো বেচারি ধারা। অগত্যা তাকে চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে থাকতে হলো। সেও বসে রইল চুপচাপ। ডক্টর সাবরিনা এসে সালমা আর শ্রাবণকে শান্ত হতে বলে ভদ্র হাসি দিলেন। বয়স 40-এর কোটায়, কিন্তু অভিজ্ঞতার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। দাগ খুলে একের পর এক যন্ত্রপাতি বের করতে করতে হালকা গলায় বললেন, জ্বর কতদিন? সালমা বেগম উত্তর দিলেন, আজ সকাল থেকে, কিন্তু দুপুরের পর থেকে শরীর গরম আর দুর্বল লাগছে। একটু আগে স্যুপ দিতে গিয়েছিলাম, গন্ধে বমি করে দিল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে তাকালো ধারার দিকে। ডক্টর সাবরিনা হালকা ভ্রু কুচকালেন। কাগজে কিছু নোটে নিতে নিতে ধারার দিকে তাকিয়ে বললেন, তুমি একটু হাত পাড়াও তো। ধারা ভয়ে ভয়ে হাত বাড়ালো। তার হাতের শিরা চেপে ধরতেই ধারার শরীর কেঁপে উঠল সামান্য। সাবরিনা চোখ বন্ধ করে কিছু একটা ফিল করলেন। এরপর ধারার মুখ দেখে হালকা নেড়ে হালকা হাসলেন। মাইল্ড ফিভার, ভয় পাওয়ার কিছু নেই, অন্য কিছুর কারণও হতে পারে। তিনি কিছুক্ষণ টেলিস্কোপ লাগালেন ধারার বুকে। কয়েক সেকেন্ড শুনলেন, তারপর বললেন, শরীরে পানি কম, নর্মাল প্রেশার, কিন্তু মুখ ফ্যাকাশে। তোমার কি শরীর দুর্বল লাগে? ধারা মাথা নাড়ল ধীরে। শ্রাবণের ইচ্ছে করলো গিয়ে ঠাস করে মেয়েটাকে একটা থাপ্পড় মারতে। যেভাবে অবাধ্যের মতো না খেয়ে ঘোরাঘুরি করে, তাদের শরীরে তো পানি কম হবেই, দুর্বল তো লাগবেই। ধারা মিনমিন করে বলল, না আমি অনেক ভালো ছিলাম। গত পরশু থেকে সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করতে গেলেই মাথা ঘোরে। সাবরিনা এবার কলম থামালেন, খানিকটা সময় নিয়ে চিন্তায় ডুবে। এরপর মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি ক্লান্ত লাগলে গন্ধে বমি পাচ্ছ, যেমন চা, মাংস কিংবা পারফিউম? দ্বারা বিস্ময় তাকালো। ঠিক তাই তো, হ্যাঁ একদম তাই, বিশেষ করে মাংসের গন্ধ সহ্য হয় না। সালমা বেগম পাশ থেকে উৎকণ্ঠিত গলায় বলল, সাবরিনা এটা তো জ্বরের লক্ষণ, ডেঙ্গু হলো নাকি আবার? সাবরিনা মৃদু হাসলেন, গলার স্বর নামালেন কিছুটা, সাবধানী ভঙ্গিতে বললেন, না না ওসব কিছু না, স্বাভাবিক জ্বর। তবে এটা শুধু জ্বরও না, আমি একটু প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আর একটা ছোট টেস্ট করতে হবে কাল সকালে, তাহলে নিশ্চিত হওয়া যাবে বিষয়টার। শ্রাবণ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে? ডক্টর সাবরিনা এবারে সবকিছু গুছিয়ে উঠে দাঁড়ালেন। শ্রাবণের কাঁধে হাত রেখে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, গুড লাক বয়, একদম বড় হয়ে গেছো, আরও বড় হও, দোয়া থাকবে। সালমা বেগম একটু বুঝলেও নিশ্চিত হতে পারলেন না। শ্রাবণ অপরাজের মতো তাকিয়ে থাকলো। এখানে হচ্ছেটা কি? সালমা বেগম জিজ্ঞেস করলো, কিসের টেস্ট করতে বললে সাবরিনা? দাঁড়াও অবাক হয়ে তাকালো ভদ্রমহিলার দিকে, জিজ্ঞেস করলো, হ্যাঁ কী টেস্ট? সাবরিনা চুপচাপ তাকালেন ধারার চোখের দিকে, তারপর আলতো গলায় বললেন, তোমার শাশুড়ি জানে কিসের টেস্ট, আমি আজ বরং যাই, মিষ্টি খেতে কাল আসবো আবার। শ্রাবণীর এবারে বাধ্য হলে জোর করতে। সাবরিনা চৌধুরীকে আটকে বলল, কিসের মিষ্টি, আগে বলুন না ওর কী হয়েছে? সাবরিনা চৌধুরী হেসে বললেন, আরে বাবা কুল ইয়াং ম্যান, এত তারা কিসের? ধারা কিছু একটা বলতে চাইল, কিন্তু বলার আগে ডক্টর নিজেই সালমা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বললেন, কংগ্রাচুলেশন, দাদি হতে চলেছ, অবশেষে নাতি নাতনিদের মুখ দেখতে পাবে। বেশ ভোরে ঘটে গেল ঘরটায়। ধারার নিঃশ্বাস প্রায় আটকে গেল। ওর চোখ দুটো মুহূর্তেই বড় হয়ে গেল। গায়ের রং যেন আরও ফ্যাকাশে, গলা শুকনো, ঠোঁট কাঁপছে। কোনো মতে হাঁ করে তাকালো শ্রাবণীর দিকে। বরফের মতো স্থির, কিন্তু ভেতরে কেউ আষ্টে পড়ার মতো অনুভূতি নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। চোখ বড় করে তাকালো ধারার দিকে। ও অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তাতিয়ে গেছে। হৃৎপিণ্ড যেন একবার থেমে আবারও চলতে শুরু করলো। ধারা, সত্যি সত্যি শ্রাবণ শেখ বাবা হতে চলেছে? সত্যি? কথাটা ভেবেও গলায় আটকে গেল, কিন্তু নরম দৃষ্টি হয়ে ধারার দিকে ছুটে গেল। সব মিশিয়ে শ্রাবণীর চেহারায় বিস্ময়, আনন্দ, ভয়, বিশ্বাস, অবিশ্বাস আর দম বন্ধ করা আবেগের ঝড় জেগে উঠল। যেন পৃথিবীটা হঠাৎ অনেক বেশি মূল্যবান হয়ে গেছে। শ্রাবণ ধারা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একমাত্র খুশিতে প্রায় চেঁচিয়ে উঠলেন সালমা বেগম। তিনি একমাত্র ব্যক্তি যার মুখে নিখাত আনন্দের বিস্ময় ঘটল মুহূর্তে। বলছে রাখে উনি দুহাত চেপে মুখে চেপে জোরে বললেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, হাই আল্লাহ, অবশেষে আমি দাদি হব। আল্লাহ অনেক অনেক শুক্রিয়া। চোখে পানি চলে এসেছে ভদ্রমহিলার। চোখে মুখে এমন আনন্দ দেখেছে যে কেউ খুশিতে হাসবে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ধারার মাথায় হাত রাখলেন। হাঁটু একটু কেঁপে উঠল, মিষ্ট অনুভূতির চাপে তার গলা ভারী। তবুও তিনি চোখে পানি আটকে রাখে ধারা কপালে চুমু খেলেন। ধারা অনুভূতি শূন্য নয়নে তাকিয়ে রইল শুধু। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে সে কি থেকে কি হয়ে যাচ্ছে। স্তব্ধ ধারার কপালে হাত বুলিয়ে সালমা বেগম হেসে বললেন, তোকে যে কিভাবে আমি আদর করবো রে মা, আমার তো মন চাইছে তোকে নিয়ে এখন আনন্দে মেতে উঠতে। আল্লাহ, আমি কি খুব খুশি হয়েছি। বলে ডক্টর সাবরিনার কাছে গিয়ে সালমা বেগম বললেন,
কত মাস চলে বলতে পারবি? সাবরিনা কিছুক্ষণ ভেবে বলল, এভাবে টেস্ট না করে তো বলা সম্ভব না, কিন্তু বেশি দিন হয়নি। তবে সাবধানে থাকতে হবে এখন থেকে। আমি আসলে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কাল হাসপাতালে এসে আরেকবার চেক আপ করে টেস্ট করে যাক ওরা, এরপর সব সাজেশন দিয়ে দেব। বাট প্রাথমিকভাবে এটা শিওর যে ধারা শেখ মা হতে চলেছে। শ্বাস ফেলতে ভুলে গেল, কথাটা তার কানে যাচ্ছে আর হাত পা অসাড় হয়ে যাচ্ছে। সালমা বেগম চোখের জল মুছলেন। এরপর সাবরিনাকে এখনই মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে নিচে চলে গেলেন। ঘরে শুধু শ্রাবণ আর ধারা হতবাক হয়ে যাওয়া মুখ দিয়ে বিস্ময় ভরা নয়নে একে অপরের দিকে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি চমকটা পেয়েছে শ্রাবণ। তার মাথা এখনো কাজ করছে না, কি করা উচিত তাও বুঝতে পারছে না। শুধু উপলব্ধি করতে পারছে সে বাবা হবে, সে বাবা হতে যাচ্ছে। এটা ভেবেই পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তার বংশ, তার অস্তিত্ব এখন তার ধারার গর্ভে, ধারার কোল আলো করতে, শেখবাড়ির পূর্ণতা দিতে তাদের সন্তান পৃথিবীতে আসছে। এই ভাসছে ধারা, রীতিমতো মাথা কাজ করছে না মেয়েটার, চোখে অন্ধকার দেখতে শুরু করেছে তখন থেকে। কিন্তু নিজেকে রীতিমতো সামনে সে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। চোখ পিটপিট করে তাকিয়ে ব্যস্ত শহর দেখছে আনমনে। দুহাত কচলে কচলে অস্থিরতার দোলাচলে দীর্ঘশ্বাস ফেলল তারা। ঠোঁট ভিজিয়ে বিষয়টা আবারও বোঝার চেষ্টা করলো। ডক্টর সাবরিনাকে বিদায় জানিয়ে সালমা বেগম বোরখা পরে রওনা দিলেন তার বোনের বাসায়। ধারা দেখাশোনার জন্য লোক রাখবেন তিনি। সে সবারই আলোচনা বেরিয়ে পড়লেন। রাতে বের হতে মানা করলো শ্রাবণ, কিন্তু শোনেননি সালমা বেগম। অনায়াসে বেরিয়ে পড়েছেন এবং যাওয়ার আগে শ্রাবণকে সাবধান করে সতর্কবাণী ছুড়ে দিয়ে বলেছেন, ধারার খেয়াল রাখছা, রাতে খাইয়ে দিবি খাবারটা, না খেয়ে যেন না থাকে। এখন নিজে এখনো স্বাভাবিক হতে পারেনি, সে চিন্তিত, ভীষণ রকম চিন্তিত। সে সময় খবরটা শোনা মাত্রই তার হৃদয়ে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেলেও মাথার ভিতরে তাৎক্ষণিক এসেছে এক অজানা দুশ্চিন্তা। আনন্দের শীতল হাওয়াটা অনুভব করার সাথে সাথে উপলব্ধি করতে পেরেছে আধারে এক টুকরো কালো ছায়া মনের মধ্যে খচখচ করা শুরু হয়েছে ইতিমধ্যে। সালমা বেগম বাড়ি থেকে চলে যাওয়ায় মাত্র শ্রাবণ দরজা লাগিয়ে কিছুক্ষণ ড্রয়িং রুমের ঠিক মাঝখানে থম মেরে দাঁড়িয়ে থাকলো। হাত পা অসাড় হয়ে গিয়েছে তার। এত ঠান্ডার মধ্যেও রীতিমতো ঘামতে শুরু করেছে লোকটা। একটুতেই যেন অস্থির হয়ে গেল, কেমন যেন অগোছালো হয়ে গেল। শ্রাবণ শেখের এমন অস্থিরতা মোটেও অস্বাভাবিক নয়, আবার স্বাভাবিক বলেও নেওয়া যাচ্ছে না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। ধারা বারান্দার রেলিংয়ে পাশে দাঁড়িয়ে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে ভাবছিল। সেও শ্রাবণের মতো চিন্তিত, কিন্তু হতে পারে দুজনের চিন্তার কারণ ভিন্ন। শ্রাবণ ঘরে এসেই দরজা লাগালো। বিছানায় ধারাকে না দেখে ব্রু কুচকে তাকালো, আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ খুঁজলো। এরপর বারান্দায় এগিয়ে গেল। ধারাকে দেখে কয়েক মুহূর্তের জন্য স্থির হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধারাকে দেখলো, কেমন যেন হুট করে সবকিছু হয়ে গেল। ধারা চুলগুলো বড্ড এলোমেলো হয়ে ছড়িয়ে গিয়েছে পিঠে। পরনে থাকা পোশাকটাও অগোছালো লাগছে। কোনো মতো রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। শ্রাবণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া তার ভালোবাসার বউটাকে দেখলো। উপলব্ধি করতে পারলো সময় খুব তাড়াতাড়ি বয়ে গিয়েছে। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে সে বাসর ঘরে ঢুকে একটা বাচ্চা মেয়েকে দেখে রাগারাগি করেছিল। বেশি দিন হয়নি তো মেয়েটার সাথে সম্পর্ক ঠিক হওয়ার। তবে কেন এত তাড়াতাড়ি এত দূরে চলে আসলো তারা? সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, নাকি তারা এতটাই সুখী ছিল যে সময়ের দীর্ঘতা টের পায়নি কেউই? সুখ ক্ষণস্থায়ী, সকলেই জানে তো, কিন্তু সেই সুখ জীবনে গুছিয়ে ওঠে। সেই সুখ দীর্ঘস্থায়ী নয় কেন? কেনই বা দুঃখকে আসতেই হবে? শ্রাবণ দীর্ঘশ্বাস পেলে এগিয়ে গিয়ে ধারাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চমকে উঠল ধারা, আতকে উঠে কিছুটা নড়ে চড়ে উঠল। সে জানে জড়িয়ে ধরা লোকটা শ্রাবণ ছাড়া কেউ হতে পারে না, কিন্তু হুট করে হওয়াতে একটুখানি আতকে উঠল, যা লক্ষ্য করেছে শ্রাবণ। সে এবারে ধারার কালে সময় নিয়ে ঠোঁট চেপে ধরে রাখলো। চুমুকিয়ে জিজ্ঞেস করলো আলতো স্বরে, কি হয়েছে বৌজান? ধারা জোরপূর্বক হাসলো বোধহয়, ঠোঁট কামড়ে বলল, কিছু না। আরও কিছুক্ষণ নীরবতার পর ধারা নিচে থেকেই আবারও অধৈর্য হয়ে মিনমিন করে চোখমুখ কুচকে জিজ্ঞেস করলো, আচ্ছা কিভাবে কি হয়ে গেল? শ্রাবণীর মাথায় দুষ্টুমির ভূত চাপলো। ঠোঁট কামড়ে দুষ্টু হয়েছে সে ধারাকে আরও কাছে টেনে নিয়ে বলে উঠল, কি হয়েছে তা তো পরে দেখাই যাবে। আর কিভাবে হলো এটা ব্যাখ্যা করতে হলে তো তোমায় এখন আমার সাথে রুমে যেতে হবে। ধারা ঠোঁট উল্টে অসহায় নেত্রে চেয়ে থাকলো। শ্রাবণ এই দৃষ্ট হাসি দেখে হাসি আটকাতে পারল না। ফিক করে হেসে ফেললো, আবার চুমু খেলো ধারার গালে। আদর করে টেনে নিয়ে আরেকটু আদরে গলা জিজ্ঞেস করলো, তুমি আমায় বলো তো ব্যাপারটা কি হলো? আমি তো তোমায় মেডিসিন দিয়েছিলাম, পিলগুলো নাওনি তুমি? ধারা ঠোঁট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেললো। পিলের ব্যাপারে সে কিছু বলবেই না, ইচ্ছে করে খায়নি সে ওসব। শ্রাবণকে বলেছিল এই বিষয়ে ধারা, শ্রাবণ বারণ করেছিল, কিন্তু ধারা নিজে জেদ করে আর খায়নি। তাই আমতামতা করে বলল, আপনি খুশি হননি? শ্রাবণের মুখ বিষাদে আধা ঢেকে গেল, কালো ছায়াটা টের পাওয়া গেল। হুট করে শুকনো ঢোক গেল শ্রাবণ। দীর্ঘশ্বাস পেলে ধারাকে নিচের দিকে ঘোরালো। গালে দুই হাত থেকে মেয়েটার কপালে চুমু খেয়ে চোখে চোখ রেখে বলতে শুরু করলো, তোমাকে বলেছে আমি খুশি নই? খুশি হব না কেন বলো? আমি তো ভীষণ খুশি। এর চেয়ে বড় খুশি খবর আমার জীবনে আসতে পারে বলো? বাবা হওয়ার আনন্দ যে কতটা সুখের
তা আমি কিভাবে বলবো তোমায়? তুমি আমার বউ, তুমি আমার ধারা, তুমি মা হতে চলেছ। এটা তো আমার জীবনে বদলে দেওয়ার মতো খবর। খুশি হব না কেন? ধারে নরম চোখে তাকালো। লোকটার চোখে মুখে দেখে মনে হচ্ছে না যে বলার মতো তেমন খুশি। শ্রাবণও বুঝতে পারছে যে ধারা ভয় পাচ্ছে, তাই সে আলতো করে ধারার কালটা হাতে তালুতে রেখে চাপা স্বরে বলল, ধারা শোনো, আমার খুশির আমার খুশির মতোই একটা ভয়ও আছে। হ্যাঁ, আমি খুশি, কিন্তু সাথে আতঙ্কিত। তোমার জন্য, তোমার শরীরের জন্য। তোমার বয়স তো কম ধারা, তুমি বুঝতে পারছো না যে এইসবে কতটা কষ্ট হয়। আমি ভয় পাচ্ছি তোমার জন্য। এত কিছু সামলাতে গিয়ে তুমি কষ্ট পাবে, ব্যথা পাবে। তোমার শরীরে যদি না পারে, তুমি যদি সামলাতে না পারো, ভীষণ কষ্ট হবে ধারা। আমি কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। আমি চাই না যে এইসবই তোমার কিছু হয়ে যাক। দেখো, আমি তোমায় বলেছিলাম যে এই বাচ্চা কাচ্চা অনেক পরে দেবো। এমনকি কখনো কল্পনাও করিনি বাচ্চার কথা। তোমায় তো কখনো এই বিষয়ে বলিও নি, তবুও তুমি এমন একটা কাজ কেন করলে বলো তো? পিলটা নেওয়া উচিত ছিল বলো। মেয়ের চোখে সত্যিকারের দুশ্চিন্তার ঝিলিক স্পষ্ট। সে তারা দুহাত চেপে ধরলো শক্ত করে, গালে হাত বুলিয়ে চোখে চোখ রেখে বলল, এই জন্যই চিন্তা করছি। খুশি নই বলে নয়, তুমি এমন ভেবো না যে আমি খুশি না। আমি তো আকাশের উপরে উঠে গেছি আনন্দে। শুধু তোমার শরীর নিয়ে দুশ্চিন্তাই থামাতে পারছি না। তুমি পারবে তো ধারা? শেষে গিয়ে হাল ছেড়ে দেবে না তো? তারা সন্দিহান দৃষ্টিতে তাকালো। লোকটা কি তাকে দুর্বল মনে করেছে? তারা রাগান্বিত দৃষ্টি দেখে শ্রাবণ মৃদু হাসলো। সেই পরিচিত ধারায় মন গলিয়ে দেওয়ায় নরম হাসি। কিছু একটা ভেবে খুব অস্বস্তি নিয়ে শ্রাবণ আমতা আমতা করে বলল, দেখো, তুমি যদি চাও তো একটা কাজ করতে পারি। আল্লাহ চাইলে পরেও তো। আবার শেষ কথাটা করার আগেই শ্রাবণের মুখ চেপে ধরল ধারা। পা উঁচু করে শ্রাবণের উচ্চতার সমান হওয়ার চেষ্টা করে বলল, এক হাতে শ্রাবণের ঠোঁট চেপে আরেক হাতে দিয়ে মুখে ভর দিয়ে আর চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, চুপ করুন, একদম থেমে যান। আমি এই ভয়টাই এতক্ষণ পাচ্ছিলাম, আপনি জানেন। মোটে এইসব উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আমার বাচ্চা, আমার সন্তান। আপনার যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাব। তবুও খবরদার, যদি এসব উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে দেখবেন আমি কি করি। ধারার এমন রূপ দেখে শ্রাবণ অবাক হয়ে তাকালো। নিজের মুখ থেকে ধারার হাতটা সরিয়ে চোখ বড় করে রেখেই বলল অবাক হয়ে, তুমি এই কারণে দুশ্চিন্তা করেছিলে? লাইক সিরিয়াসলি? ধারা অন্যদিকে ফিরে বলল, অবশ্যই। আর আল্লাহ চাইছে তাই দিয়েছে। যা হবে ভালোই হবে, শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই। এতক্ষণ ধরে নিজেকে সামনে রেখেছিল শ্রাবণ। ধারার কথা শুনে এবারে তার মেজাজ খারাপ হলো। দাঁত খিচিয়ে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ বলল, এই মেয়ে এদিকে তাকাও। মুরগির বাচ্চার মতো শরীর নিয়ে তুমি আরও ওজন পেটের মধ্যে রাখবে কি করে? হ্যাঁ, নিজের সাইজ দেখেছ? হাঁসের ছানাও তোমার থেকে বড়। টোকা দিলেই তো ভনভন করে ঘুরতে থাকো। ঝড় এলে উড়ে গিয়ে তাল গাছে লটকাবে, ফু দিলে বসন্ত বাতাসে উঠতে থাকবে। আর ভাব নিচ্ছ? শ্রাবণ কথাগুলো শুনে ধারা একেবারে ক্ষেপে উঠল। লোকটা রীতিমতো টাটকা অপমান করেছে। ধারা চোখ লাল করে তাকিয়ে বলল, আপনি কি সব আচারে কথা বলছেন? হাসিস না কেন? আমি মানুষ। আর আপনিই তো সবসময় বলেন আমি পাতলা ভালো, আমি কিউট। আর এখন এমন কথা কেন? শ্রাবণ নাক টেনে হেসে বলল, হ্যাঁ, পাতলাই ভালো, কিন্তু এত পাতলা যে তোমার দেখে মনে হয় পৃথিবীতে বাতাসের সবচেয়ে বিপজ্জনক জিনিস তোমার জন্য। ধারা হাত কোমরে দিয়ে তাকালো, জ্যামটি মেরে বলল, তাহলে তো আপনি আমাকে বউ বানিয়ে ভুল করেছেন। শ্রাবণ সাথে সাথে পাল্টা উত্তর দিল, হ্যাঁ, ভুল করেছি। এখন সেই ভুলের ফল তোমার পেটে এসে পড়েছে। আমাকে এখন ডাবল দায়িত্ব নিতে হবে। তুমি একটা তুমি, আর তোমার ভেতরে উল্টো বাদামটাকেও সামলানো। দাঁড়া মুখ হা করে বলল, কি বাদাম? আপনি আমার বাচ্চাকে বাদাম বললেন? শ্রাবণের মন চাইলো চিৎকার করতে, তবে মেয়েটাকে জ্বালাতে ভালো লাগছে না, তাই খাচ্চা খেয়ে আবারও বলল, অবশ্যই বাদাম। আমি রিয়েলি তোমাকে নিয়ে টেনশনে আছি ধারা। জাস্ট থিঙ্ক, তুমি এখনো তো হাঁটতে গেলে উষ্টা খাও। ধারা চিৎকার করে বলল, মোটেই না। আপনি কি মনে করেন যে আমি এমন একটা অবস্থাতেও উষ্টা খাবো? এটা কি সম্ভব? শ্রাবণ গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তোমার ক্ষেত্রে সবই সম্ভব। তোমার শরীর এত অল্প জায়গা, সরিষার ডলার সাথে তুলনা করলেও ডাটা লজ্জা পাবে। ধারার আগে থরথর করে উঠল। সে এবার তর্জনী তুলে বলল, আপনি 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 এত খারাপ কেন? আমি নিয়ে মজা করছেন? আমি কিন্তু ভুল কিছু করছি নাকি? শ্রাবণ আবার দুষ্টু হেসে বলল, হ্যাঁ, আমার বাচ্চাটাকে না জানিয়ে চুপচাপ নিজের পেটে রেখে দিয়েছ। এটা কি কম অপরাধ? ধারা হা করে তাকালো। তার এবার কান্না পেল। লোকটা রীতিমতো মজা নিচ্ছে। ধারা তার মানতেই পারল না। এবার গলা বুঝে উঠল, চোখ চিকচিক করতে লাগলো টলমল চোখে। শ্রাবণ স্থির হলো। ইসে, ডোজটা বেশি হয়ে গেল। ঠোঁট পিজিয়ে নিজেকে ধাতস্থ করলো শ্রাবণ। আঙ্গুল দিয়ে আবার গাল ছুঁয়ে বলল, নো নো নো, প্লিজ নো, কান্না করো না। তুমি ঝগড়া করো ধারা, যা ইচ্ছে বলো, বাট নো কান্না প্লিজ বউ। ওকে, ও হয়েছে তো, আমারই দোষ। যাও, আমার কিচ্ছু বলবো না, কেঁদো না। ধারা ঠোঁট কাঁপিয়ে চিৎকার করলো, আমি কান্না করছি না। হে, এটা কান্না না, তবে কি? মেঘ থেকে নোনতা বৃষ্টি পড়েছে।
তারা আর নিজেকে সামলাতে পারল না, হেঁচকে তুলে গড়গড় করে বলতে শুরু করলো, আপনি একটা খারাপ মানুষ, আপনি খুবই খারাপ মানুষ। আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? আপনি কি আমাকে এতটাই অজ্ঞ মনে করেন? ছোট থেকে কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমি, আমার শরীরে কত মার পড়েছে, তা আপনি নিজেই জানেন। আমার পিঠে কোমরে খুন্তির ছ্যাঁকার দাগ যে কত রয়েছে, যা নিজেও দেখেছেন আপনি। সেই দাগগুলোতে আপনি আদর পর্যন্ত করেছেন। আজ পর্যন্ত আমার সাথে হওয়া ছোটবেলার সমস্ত জঘন্য ঘটনা আপনি জানেন। আর আপনি খুব ভালো করেই জানেন আপনার ধারা এতটাও দুর্বল নয় যে মা হতে পারবে না। যে মেয়েটা মাত্র 7 বছর বয়সে কড়কড়ে রোদের মাঝে উনুনে রান্না করতে পারে, সে 18 বছর বয়সে মা হতে পারবে না। আপনি আমাকে কি একটা পচা মেয়ের মতো নমনীয় মনে করেন? আমি মোটেও অত নরম নয়, মোটেও না। বলে চোখের পানি মুছে ফেলল ধারা। হ্যাঁ, ও ইচ্ছে করেই পিল নেয়নি, মা হতে চেয়েছে। জানতো যে শ্রাবণ রাজি হবে না, তার লুকিয়ে পিল নেওয়া বন্ধ করেছিল। কিন্তু শ্রাবণ যে শেষমেশ তাকে এই কথাটা বলবে সে কল্পনাও করেনি। অনেক কষ্ট পেল ধারা, চোখে ঘষে আবারও বলতে শুরু করলো, হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনার সামনে নিজের আবেগ ধরে রাখতে পারি না। আমি আপনার সামনে এলে পুতুলের মতো হয়ে যাই, একটু চুলেই যেন মাটির পুতুল ভেঙে যায়। আমি আপনার সামনে ততটাই নরম হয়ে যাই, কারণ আপনি আমার স্বামী, আপনাকে ভালোবাসি আমি। আপনার সামনে আবেগ দেখাবো না তো কার সামনে দেখাবো বলুন? আমি যে আপনার সামনে আসলে আপনার ছোঁয়া পেলে নিজেকে ধরে রাখতে পারি না, না চাইতেও বৃষ্টির মতো সবকিছু ঝরে পড়ে যায় আপনার কাছে। আপনার হৃদয়ের কাছাকাছি এলেই বড্ড অসহায় লাগে নিজেকে, অঝরে কাঁদতে মন চায়। একমাত্র আপনিই তো আমার আশ্রয়। আপনি বিশ্বাস করুন, ছোট থেকে অন্তত শরীরের চামড়া শক্ত হওয়ার পর থেকে আর কোনোদিনও কাঁদিনি, কান্নাকাটি করবই, কখনোই করিনি। এত অত্যাচার সহ্য করার পরেও করিনি। অথচ আপনার ভালোবাসা পাওয়ার পরে, আপনার স্নেহে আদরে পাওয়া, আর এরপরে নিজেকে একটা বাচ্চা মনে হয়। কান্না পেয়ে যায় আপনার দিকে তাকালে। ইচ্ছে করে মনের মধ্যে থাকা সব বিরহ আপনার কাছে মেলে ধরি। সমস্ত অভিযোগ, সমস্ত আকাঙ্ক্ষা, অভিমান আপনার কাছে তুলে ধরি। ঠিক এই কারণেই আমি আপনার কাছে এতটা আদরে, এতটা স্নেহময়ী, এতটা নমনীয়। অথচ আপনি কি না আমি আপনার সন্তানের মা হওয়ার যোগ্য না? আমি এতটাই অযোগ্য, এতটাই ইম্যাচিওরড। শ্রাবণ পাথরের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে আবারও সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। একবারের জন্য ভেবেছিল যে আল্লাহ চাইলে তো তাকে আবারও বাবা বানাতে পারবে, তাই এবারে বাচ্চাটা না রাখলে কি এমন ক্ষতি হবে। কিন্তু ধারা যে একটা শক্ত মনের মেয়েটা যে এতটা সংগ্রামী তা ভুলে গিয়েছিল শ্রাবণ শেখ। সে ভুলে গিয়েছিল তার আদরে বউ হওয়ার আগে সে একজন এতিম, যে কিনা ছোট থেকে অসহনীয় অত্যাচার নির্যাতন সহ্য করে এসেছে। তার কাছে এই মা হওয়াটা মোটেও কষ্টের নয়, যন্ত্রণার নয়, বরং একরাশ না বলা আনন্দের। নিজের প্রতি ঘৃণা লাগলো শ্রাবণের। নিজের ভুলটা বুঝতে পারলো, সে যে কত বড় একটা পাপ করার চিন্তা করেছিল মাত্র টের পেল। মনে মনে তৌবা করলো শ্রাবণ। শুকনো ঢোকিলে এগিয়ে আসতে চাইলে ধারার দিকে, কিন্তু তার আগেই ধারা আবারও চেঁচিয়ে বলে উঠল, আপনার কোনো ধারণা আছে আপনার সন্তানের মা হওয়াটা আমার জন্য কতটা সুখের? আপনি বোঝেন এসব? বুঝতে পারবেন এসব? আমি নাকি সামলাতে পারবো না? হ্যাঁ, আমি পারবো না, আসলেই পারবো না। যদি আপনি পাশে না থাকেন, আপনি আমার মাঝ রাস্তায় একা ছেড়ে দিলে তো আমি আসলেই পারবো না। কিন্তু আপনি যদি সবসময় এবং সব সময়ের মতো আমার পাশে থেকে যান, তবে তবে এই পুরো পৃথিবী জয় করতে পারবো ইনশাল্লাহ। শ্রাবণের চোখেও চকচক করতে থাকলো চল। ঠোঁটে এক আনন্দের হাসি দেখা গেল। গর্ভবতীর প্রশান্তি টের পেল সে। মনে চাইল মেয়েটাকে বুকে টেনে নিতে, কিন্তু পাখিনি খেপে গিয়েছে। ভয় পারল না। দাঁড়া এবারে খোলা চোখগুলো খোপা করে বলল, আমি আপনাকে আর কিছু বলবো না, আমি চলে যাচ্ছি, থাকুন আপনি। দাঁড়া নাক টেনে বারান্দা থেকে বের হওয়ার চেষ্টা করতে শ্রাবণ পেছন থেকে ওর হাত ধরে ফেলল। মুহূর্তের মধ্যে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। কোমর চেপে ধরল আলতো করে, অথচ আর চাপাতে না পেরে অজরে কান্না করেই দিল ধারা। কান্না ভরা মুখ নিয়ে শ্রাবণীর চোখে অভিমানী নয়নে তাকালো মেয়েটা। বিড়বিড় করে বলল, ছাড়ুন নিষ্ঠুর লোক। শ্রাবণ হাসলো। ধারা খোপা করা চুলগুলো আবারও খুলে দিয়েছে। গালে আর নাকে চুমু খেলো, বলল, ছাড়ুন ছাড়ুন, করতেই করতেই এখন আমার বাচ্চার মা হয়ে যাচ্ছ। এই ডায়লগ আর দিও না, মানুষ শুনলে লজ্জা পাবে। দাঁড়া চোট উল্টে তাকালো, নিজেকে ছাড়াতে হাত পা মোচড়াতে শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু শ্রাবণ ছাড়লো না। দাঁড়া কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলে বলল, সরি সরি বউ, আমি বুঝিনি। আমি বুঝতে পারিনি যে আমার ধারা কতটা সাহসী, সেটা কত চমৎকারভাবে জীবনকে বোঝে, তা আমি ভুলে গিয়েছিলাম। আমায় ক্ষমা করুন বেবি চান। বড় বড় শহরে এমন ছোট ছোট ভুল হয়েই যায়। স্বামী মানুষ তো, ভুল হতেও হবেই। আপনি একটু শিখিয়ে পড়িয়ে নিন না। নতুন নতুন সংসার করছি তো, এখনো ঠিক করে শিখতে পারিনি। কিন্তু এভাবে রাগ করে চলে গেলে আমাদের বাবু তো কষ্ট পাবে। ধারা শান্ত হলো, মুচড়ামুচড়ি বন্ধ করেছে তখনই। চোখ পিটপিট করে তাকালো আবার। চোখ লাল, ঠোঁট দুটো ফুলে আছে। শ্রাবণীর বুকে আলতো করে কিল মেরে বলল, আপনি একদম অসহ্য মানুষ। শ্রাবণ মুচকি হেসে ওর কপালে চুমু খেলো, বলল, আর তুমি পৃথিবীর সবচেয়ে চমৎকার নারী। দাঁড়া আবারও কেঁদে উঠে বলল, আপনি সত্যি খুশি তো?
শ্রাবণ হেসেও ধারাকে বুকে জড়িয়ে ধরল, দুষ্টুমি করে বলল, সত্যি খুশি কিনা তা বোঝাতে হলে রুমে যেতে হবে। চলো তবে পার্সোনালি বিষয়টা নিয়ে জরুরি আলোচনায় বসি, বাকিটা নিজেই বুঝে যাবে। ধারা ফিক করে হেসে ফেলল। শ্রাবণ বিড়বিড় করে বলল, আমার ধারা, আমার বউ, আমার বাবুর মা হতে যাওয়া ছোট্ট যোদ্ধা। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ধারা এইবার আর কথা বলতে পারল না, শুধু নাক টেনে মাথা লুকিয়ে রাখলো শ্রাবণীর বুকে। মনে মনে হয়তো বারংবার বলল, বড্ড বেশি ভালোবাসি। যে এত বড় একটা সুখবর শুনে রীতিমতো দন্দা খেয়েছিলেন সামিউল শেখ। তিনি অত্যন্তই অবাক হয়েছিলেন, আর এটাই স্বাভাবিক। এমনকি সালমা বেগমের অনুপ্রেরণায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়িতে দুদিন পর একটা বিরাট আয়োজন করবেন। একদিন হলো আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ন্ত্রণ করা হয়নি। এ বিষয়ে সামিউল শেখ অত্যন্ত সতর্ক। তিনি মেহমানদের সেবা করতে অত্যন্ত পছন্দ করেন। এ বিষয়ে তার রয়েছে চমৎকার মন মানসিকতা। যুবক বয়সে সংসারে প্রথম মেয়ে তিনি প্রায়ই মাসে মাসে আত্মীয় স্বজনদের দাওয়াত করে বাড়িতে এনে খাওয়াতেন। ছোট ছোট আয়োজন ছিল শেখ বাড়িতে একটি নিতান্তই ঘটনা, কিন্তু অনেকদিন হলো এসব আর হয় না। স্যামুল শেখের বয়স হয়েছে, পরিবেশ বদলিয়েছে, তাই কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ানো হয় না। সেসব মেলামেশা নেই বললেই চলে। গত মাসে অবশ্য তিনি একবার ভেবেছিলেন এমন কিছু আয়োজন করবেন, আর এখন ধারের মা হওয়ার সংবাদটা শুনে তিনি আর কোনো কিছুই ভাবলেন না। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুদিন পরই বাড়িতে বিরাট একটা আয়োজন হবে, যেখানে সকল আত্মীয়রা আসবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে এবং সবাই ধারাকে দেখে যাবে, দোয়া করে যাবে তার জন্য। উৎফুল্লিত হয়ে উঠলেন। ধারাও এ বিষয়ে দ্বিমত করেনি। সেও অত্যন্ত খুশি হলো, ভীষণ আগ্রহী হলো বিষয়টিতে। এর আগে কখনো এমন আয়োজন দেখেনি সে, তাই বাড়িতে লোকজনের সমাগম হলে তার বেশ ভালোই লাগবে। কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত হলো শ্রাবণ শেখ। তার মতে তার মুরগির ছানার মতো বউ এখন পেটের মধ্যে আরেকটা হাঁসের ছানা নিয়ে কুরকুর করছে। এই বাড়ির আত্মীয় স্বজনে নিয়ে কিচকিচ করলে তার বউয়ের হাঁটবে কোথায়, গড়াগড়ি করবে কিভাবে? এমনিতেই মাসাল্লাহ তার বউ উষ্টা খাওয়াতে চমৎকার পারদর্শী। যেখানে সেখানে যখন তখন যেভাবে সেভাবে উষ্টা খাওয়াতে কত সপ্তাহে নবল জিতেছে ধারা, এই মনে করে শ্রাবণ শেখ। এই জন্যই তো অত্যন্ত চিন্তিত ধারাকে নিয়ে। হয়তো অনেকে শুনলে বলবে শ্রাবণ শেখ তার নিজের সন্তানের জন্য চিন্তিত, কিন্তু না, আসলে শ্রাবণ শেখ তার বউকে নিয়েই চিন্তিত। ব্যাঙের ছানার মতো ব্যাঙ্গাচির মতো লাফালাফি করা তার বউকে একটা সুন্দর ও অসাধারণ বৈশিষ্ট্য, যা তার সবচেয়ে বেশি অপছন্দনীয়। এই বিষয়ে জরুরি কথা বলার জন্য সালমা বেগমের কাছে গেল শ্রাবণ শেখ। গলা উঁচিয়ে বলে উঠলেন, বাড়িতে এত লোকজন আসলে তার সমস্যা হবে না মা? ও এমনিতেই ব্যাঙ্গাচির মতো লাফিয়ে লাফিয়ে বেড়ায়। এখন আত্মীয় স্বজনদের দাওয়াত করলে এটা সেটা করতে যাবে, মেহমানদারি করতে যাবে, তখন উষ্টা খেয়ে পড়লে একটা বিপদ ঘটিয়ে ফেলবে। বেগম মুখ কুচকে হাসলেন, ছেলের মাথায় কাঠটা মেরে বললেন, মোটেই না, আমি আছি না, ওকে কোনো কাজ করতেই দেব না। সব কাজ তো আমি করব। আগে সব কম করেছি নাকি? তুই তো নিজেই দেখেছিস, তুই যখন ছোট ছিলি ছোট ছোট বিষয়ে তোর বাবা এইভাবে আয়োজন করতো, আর সকালে এসে খাওয়া দাওয়া করতো, আনন্দ করতো, আমরা তো ভালোই লাগতো। কতদিন হলো এসব হয় না আর বাড়িতে। বাড়িতে এরকম একটা আয়োজন করাই হয় না। এর মধ্যে আত্মীয়রা আসলে ভালোই হবে, বৌমাকে একটু দোয়া দিয়ে যাবে। মানুষের দোয়া যে কত গুরুত্বপূর্ণ তা তুই পরে বুঝতে পারবি। তবে শ্রাবণ মুখ কুচকে তাকালো। এ বিষয়ে সে মোটেও একমত হতে পারছে না। ছেলের এমন ভঙ্গি দেখে সালমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন, বলে উঠলেন, তুই জানিস আমি কেন ধারাকে এতটা আদর করি, কেন এত ভালোবাসি বলতো? স্বাভাবিকভাবে বললে হয়তো কারণ হিসেবে বলা যেত, ধারা শ্রাবণীর বউ আর সালমা বেগমের কোনো মেয়ে নেই, এই কারণে ভালোবাসেন। কিন্তু শ্রাবণ শেখ ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, কারণ দিয়ে ভালোবাসা হয় না মা, ভালোবাসা ও কারণে বেশি হয়। সালমা বেগম হেসে ফেললেন ছেলের এমন কথা শুনে। বুঝলেন ছেলে বড় হয়েছে, বুঝতে শিখেছে, বাস্তবতা শিখেছে। তিনি বললেন, ঠিক বলেছিস, কিন্তু ধারার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আমি তাকে এত ভালোবাসতাম না। বিশেষত তারাকে এতটা আদর করার, এতটা ভালোবাসার একটা কারণ আছে। শ্রাবণ পুরো কোচকে জিজ্ঞেস করল, কি? সালমা বেগম চিন্তিত হলেন, কেন এক খেয়ালে ডুবে গেলেন। কিছু একটা ভেবে বললেন, ছোটবেলায় জিজ্ঞেস করেছিলি না তোর নানা বাড়ি নেই কেন? শ্রাবণের পুরো শীতল হলো। কোনো একটা চিন্তিতে স্থির হয়ে গেল সে। হ্যাঁ, এরকম কথা সে ছোটবেলায় খুব বলতো, তার নানু বাড়ি নেই কেন। ছোট থেকে শ্রাবণ শেখ দেখে এসেছে সালমা বেগম কখনোই বাপের বাড়ি যায়নি, এমনকি নিজের বাপের বাড়ি সম্পর্কে কখনো কোনো কথা বলেননি। শ্রাবণ আজ পর্যন্ত জানেই না তার নানু বাড়ি নেই কেন, তার তার মা কোথায় থাকতো, তার নানু বাড়ি আসলে কোথায়, তার মায়ের জন্মস্থান, জন্ম পরিচয় কোনো কিছুই জানে না সে। বিষয়টা শুনতে একটু অদ্ভুত হলেও সত্য এটা। প্রথম প্রথম এটা নিয়ে শ্রাবণ অনেক বেশি চিন্তা করতো, কিন্তু সময় পেরোনোর সাথে সাথে বড় হওয়ার পর থেকে একসময় তার মস্তিষ্ক থেকে চলে গিয়েছিল এটা। আজ হুট করে এমন একটা কথা বলায় শ্রাবণ স্তব্ধ হলো, জিজ্ঞেস করার সন্দিহান কণ্ঠে, এখানে নানু বাড়ির কথা আসছে কেন মা? সালমা বেগম আর চোখের পানি মুছলেন, ঠোঁট কামড়ে নিজেকে সামনে নিয়ে ছেলের সামনে। অতীত নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, তবুও আজ অল্প কিছু না বলে কিছু বলেই ফেললেন। দাঁড়ার মা বাবা না, ইতিম,
আর আমি, মা বাবা বেঁচে থাকতেও এতিম, মা বাবা মরে গিয়ে পৃথিবীতে একা বেঁচে থাকার থেকেও তাদের হারিয়ে ফেলা বেশি কষ্টের। দাঁড়ার মতো আমি এতিম ছিলাম না, আমার বাবা ছিল, কিন্তু ভালো বাবা হতে পারেননি উনি। সারাদিন নেশাপানি করতো আর মাকে মারধর করতো। তোর নানি কিন্তু ভালো একজন মানুষ ছিল। সব কিছুর পরেও আমি যখন জন্ম নিলাম তখন আমায় খুব আদর করতো। কিন্তু দিনে দিনে তোর নানার নেশাপানি করা একদম ভয়ানক পর্যায়ে চলে যায়। এমন করতে করতে একটা সময় তোর নানা অপরাধে জড়িয়ে যায়। গ্রামে কিছু খারাপ লোকজন ছিল যারা ড্রাগ বিজনেস করতো। তোর নানা টাকা লোভে শেষে যুক্ত হয়ে যায় সেসবে, আর এই জগতে চলে যায়। চাই তারা আর তো সহজে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসতে হয় তাহলে একটাই রাস্তা থাকে, মৃত্যু। নিমিষেই পুরো পরিবারটা ধ্বংসের মুখে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তোর নানি যখন এসব জানতে পারবে তখন আমায় নিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু তোর নানা আবার আমাকে অনেক ভালোবাসতো। যত যাই হোক না কেন, মাঝরাতে যখন বাড়ি ফিরতো তখন এসে আমার কপালে একটা চুমু দিত। প্রতিদিন আসার সময় আমার পছন্দের খাবার নিয়ে আসতো। তাই মা যখন আমায় নিয়ে সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিল তখন বাবা রাজি হয়নি, বলেছিল তুই গেলে যা, আমার সন্তানকে রেখে যাবি। শেষে কি হলো জানিস? আমার মা স্বার্থপরের পরিচয় দিয়ে আমায় অমাবস্যার এক রাতে বিছানায় ফেলে রেখে সত্যি সত্যিই পালিয়ে গেল। কিন্তু টাকা ও তামাকের নেশা বড়ই ভয়ানক, অত্যন্ত বিপজ্জনক। একটা সময় বাবা আমায় আদর করা বন্ধ করে দিল। আগের মতো ভালোবাসতো না, নতুন করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু করেনি বা করতে পারেনি। কিন্তু ডার্ক মদ, সাইপাস এসব নেশা তো মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে। তো নানাও মস্তিষ্ক একদম জম্মের মতো হয়ে যায়। একটু বলে থেমে গেল সালমা বেগম। এক মুহূর্তের জন্য তার সারা মুখে কালো হয়ে উঠল, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। শ্রাবণ খেয়াল করলো মায়ের অস্থিরতা। সে এগিয়ে এসে সালমা বেগমের হাত ধরে বলল, তারপর তারপর কি হলো মা? সালমা বেগম ছলছলনা নিয়ে ছেলের দিকে তাকালেন। এক হাত তুলে শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর শুকনো ঢোক গিলে বললেন, এরপরে কি হয়েছে তা আমি তোকে বলতে পারবো না বাবা, মা হয়ে বলতে পারবো না। কিন্তু এমন কিছু হয়েছে যেটার জন্য আমি সেই মানুষটাকে, নিজের পিতাকে অসম্ভব ঘৃণা করি। নিজের পিতার রূপে জানোয়ারটাকে অসম্ভব ঘৃণা করি আমি। পারিনি রে, মাত্র 7 বছর বয়সে অমন ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নিজেকে সামনে রাখতে পারিনি। মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। শ্রাবণ রীতিমতো ধমকে গেল, তার হাত পা অসাড় হয়ে আসলো। চোখ বড় করে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে সে তাকিয়ে রইল মায়ের দিকে। বিশ্বাস করতে কষ্ট হলো তার কথাগুলো। সে যা ভেবেছে সেটাই যে সত্যি, এটা মেনে নিতেও যেন তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু কিছু করার নেই, বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। স্টাফনকে একটা চমকে উঠতে দেখে সালমা বেগম চোখে পানি নিয়ে মলিন হাসলেন। এরপর বলতে থাকলেন, পালিয়ে আসার পর যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। শেষে গিয়ে উঠলাম মামার বাড়িতে। একটা মাত্র মামা ছিল আমার, খুব আদর করতে ছোট থেকে। যখন আশ্রয় চেয়েছিলাম একটা কথাও বলেনি জানিস। আদরেই আশ্রয় দিয়েছিল আমায়। আমার মামা তো একটা বোনও ছিল, তার নাম হলো ধরণী। ও আমায় অনেক ভালোবাসতো, নিজে যা খেত সব আমার জন্য আলাদা করে রাখতো। এত অভাবের পরেও আমার জন্য যদি কেউ ভাবতো সেটা হলো ধরণী। আমার তো ছোটবেলায় একে অপরকে ছাড়া চলতামই না। রক্তের সম্পর্ক কিনা জানি না, তবে অন্যরকম একটা টান ছিল আমাদের। আমার প্রতিজ্ঞা করেছিলাম সবসময় একসাথেই থাকবো, কিন্তু পারিনি। যাকে আমি তখন মামার বাড়িতে থাকতে শুরু করেছিলাম। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানিস? মামি কখনো আমায় অত্যাচার করেনি, নিজের মেয়ের মতোই আগলে রেখেছিল। মাঝে মাঝে নিজে থেকেই আমি সব কাজ করে দিতাম, খেতে বিবেকে বাধা দিত। এমন চলতে চলতে একটা সময় মামার বাড়ির ভয়ানক অভাবের দেখা গেল। মামার চাকরিটা চলে গেল। শেষে এতটাই অভাব চলছিল যে আমাকে কেন মামা নিজের সন্তানকে খাবার খাওয়ানোর জন্য টুকু টাকা জোগাড় করতে পারছিল না। আমার মামাতো বোনটা সারাদিন না খেয়ে থাকতো। এমনও দিন গিয়েছে তবুও রাতে আমার হাত ধরে ধরনে জিজ্ঞেস করতো, তোর কি খিদে পেয়েছে বুবু? অনেক কষ্ট হচ্ছে তাই না? অথচ বেচারি নিজেই খিদে মরে যেত। বোনের হয় পাশাপাশি খুব ভালো বন্ধুও ছিল আমার। আমার থেকে 2-1 বছরের ছোট ছিল তো। আমি খুব করে আল্লাহর কাছে চাইতাম আমার জন্য যেন এই পরিবারকে ধ্বংস না হয়। আমি যে এই পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছিলাম। এমন চলতে চলতে একদিন তোর দাদু আসে গ্রামে। ভাগ্যের খেলায় আমাকে দেখে তোর বাবার জন্য পছন্দ করে নিয়ে শহরে নিয়ে আসতে চাই। মামি রাজি ছিল। মামা আমার মতো চেয়েছিল। আমি ধরনের শুকনো মুখটার দিকে তাকিয়ে আর মামির ছেঁড়া শাড়ির দিকে তাকিয়ে রাজি হয়ে যাই। ধরনী খুব খেতেছিল, বলেছিল যেন আমি ওকে ছেড়ে না আসি, কিন্তু আমি পারিনি। তাই চলে এসেছি। জানতাম কখনো দেখা হবে না। এরপর নিয়ে আসার পরেই তোর বাবার সাথে বিয়ে দিয়ে দেয় তোর দাদু। বিশ্বাস কর, তখন থেকে আর এখন পর্যন্ত আমি দুঃখের ছায়াটাও দেখিনি। আল্লাহর বিশেষ রহমতে আজ পর্যন্ত আমি অনেক সুখী হয়েছি রে শ্রাবণ। দৃষ্টি চেয়ে রইল শ্রাবণ, মায়ের দিকে তাকিয়ে রইল, ঠোঁট ভিজিয়ে কাঁধে হাত রেখে মোলায়েম সুরে বলে উঠল, তোমার মামা কি এখনো বেঁচে আছে মা? সালমা বেগম মাথা নেড়ে বললেন, না, আমার বিয়ে হওয়ার 5 থেকে 6 বছর পর মামা মারা গিয়েছে। শ্রাবণ পুরো কুঁচকে তাকালো। ওহ শিট, তারপর? তোমার মামি আর তোমার মামাতো বোন? সালমা বেগম এবারে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর আমি তো সুখী হয়েছি, কিন্তু আমার মামাতো বোন ধরনের সুখী হতে পারেনি। ওর কপালে সুখ ছিল না কখনো। মামা মারা যাওয়ার পর মামি একদম অসহায় হয়ে পড়ে।
শেষে অনেক কষ্টে একটা গরিব ঘরে ধরণীকে বিয়ে দিয়ে দেয়। এরপর স্বামীর পদবি পেয়ে ধরণীর নাম হয়ে যায় ধরণী হোসাইন। এরপরে যখন ধরণী বিয়ের পিঁড়িতে বসলো, তার ঠিক 1 সপ্তাহ পর মামি মারা গিয়েছে। শ্রাবণ ছাড়া চমকের পর চমক খাচ্ছে, আটকে উঠে বলল, ও শিট, ট্র্যাজেডির পর ট্র্যাজেডি। এরপর তোমার মামাতো বোন ধরণী, তার কি অবস্থা, বেঁচে আছে? সালমা বেগম এবার একটু রহস্যময়ী ভঙ্গিতে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, জানতেই হবে। শ্রাবণ এক মুহূর্তের জন্য উৎফুল্ল হয়ে উঠল। অবশ্যই, তোমার এত ভালো বন্ধু ছিল, মামাতো বোন হয়েও নিজের বোনের মতো ছিল। না জানলে আমার পেট ব্যথা করবে। এরপর বলো, তোমার সাথে তার যোগাযোগ আছে? সালমা বেগম হেসে বলল, হ্যাঁ ছিল, অনেকদিন পর্যন্ত ছিল। টেলিফোনে কথা বলতাম। ধরনী অনেক কষ্ট ছিল রে। ওর শ্বশুরবাড়ি ভালো ছিল না, স্বামী ছিল ব্যবসায়ী, কিন্তু নামেই সেটা ব্যবসা। কোনো কাজবাজ করতেই পছন্দ করতো না। তোর নানুর মতো ভণ্ড ছিল, সারাদিন ছাইপাস গিলত। যাকে এর মধ্যে তুই আমার কোলে এলি। ধরনী তো তোকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু গ্রামে থাকার কারণে দেখতে পারিনি। চিঠি পাঠাতো আমায়। কয়েক বছর পর তুই যখন একটুখানি বড় হলি, তখন আমি খোঁজ পেলাম যে ধরনী প্রেগনেন্ট। অনেক খুশি হয়েছিলাম জানিস। গ্রামে তখন কোনো আত্মীয় ঢাকা থেকে বেড়াতে গিয়েছিল ধরনীর। তখন সেই আত্মীয়র ফোন থেকে ভিডিও কলে কথা বলেছিলাম সেদিন। কত বছর পর যে সেদিন ধরণীকে দেখেছিলাম, সুন্দর মেয়েটাকে এতটা বিধ্বস্ত দেখে আমার কান্না পেয়ে গিয়েছিল জানিস। ধরণী তো তখন প্রেগনেন্ট ছিল। তোকে দেখলো, তখন মজা করে বলেছিল, এত সুন্দর ছেলেটা তোর বুবু। আমার মেয়ে হলে তোর ছেলেকে জামাই বানাবো। গরিব বলে না করবি না তো বুবু। সেদিন তো এত কান্না পেয়েছিল। সাথে সাথে বলেছিলাম, অবশ্যই ধরণী, তোর মেয়েকে বৌমা বানাবো আমি। বলে চোখের পানি মুছল সালমা বেগম। শ্রাবণ নিজেও আবেগী হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে সে আঙ্গুলে চোখে আসা সদ্য পানি করে মুছে নিয়ে বলল, শুধু শুধু কথাটা দেওয়া উচিত হয়নি মা। আমি তো বিয়ে করে নিয়েছি। এখন তোমার কথাটা ভেঙে গেল যে, এটা অন্যায়। সালমা বেগম নিজেও মাথা নেড়ে বললেন, সেটাই। শ্রাবণ আবারও বলল, আচ্ছা তারপর? সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরপর সব কথাগুলো শ্রাবণের চোখের দিকে তাকিয়ে বললেন, দুর্ভাগ্যবশত ধরনের বাচ্চা পেটে থাকার ওই অবস্থাতেই ওর স্বামীর ক্যান্সারে মারা যায়। সাথে সাথে অসহায় হয়ে পড়ে ধরনী। যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। ততদিনে ওর খোঁজ হারিয়ে ফেলেছিলাম। তবে পরে জানতে পারি শ্বশুর বাড়িতে সেভাবেই অবহেলায় জন্ম দেওয়া তার প্রথম সন্তানের মেয়ে হয়েছিল ওর। কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়েই ধরনী মারা যায়। এটা বাবা মা দুজনকেই হারাই। এরপরের নিজের চাচা চাচির কাছে অবহেলায় বড় হতে থাকে। আসলে পুরো পরিবারটার কপালটাই খারাপ বলে আবারও থামলেন সালমা বেগম। এবারে শ্রাবণ অপলক তাকিয়ে রইল, চোখে অনুভূতি শূন্য দৃষ্টি। ও কারণে শ্রাবণের হৃৎপিণ্ডের গতি কেন যেন বেড়ে গেল। মনে হলো সে এমন কিছু আন্দাজ করতে পেরেছে যা রীতিমতো তার হার্ট অ্যাটাক করতে সক্ষম। রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো শ্রাবণ শেখের। গায়ের লোম খাড়া হলো সহসা। সালমা বেগমের গলা কথাগুলো আবারও পুনরাবৃত্ত করে মনে মনে ভেবে নিল সে। এরপর শুকনো ঢুকলে ঠোঁট ভিজে জিজ্ঞেস করলো, ধরনী আন্টির মেয়েটা এখন কোথায়? সালমা বেগম ঠোঁট কামড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। তারপর কাছে গিয়ে এসে ফট করে বললেন, তোর ঘরে। সময় মানুষকে এমন একটা অদৃশ্য ধাক্কা খেতে হয় যার মাধ্যমে পৃথিবী থমকে যাওয়ার উপক্রম হয়। জীবনে এই পর্যায়ে এসে এই পরিস্থিতিতে এমন একটা কথা শোনার পর হয়তো শ্রাবণের হার্ট অ্যাটাক করাই উচিত ছিল। শুধু সে কেন, তার জায়গায় অন্য কেউ থাকলেও একইভাবে থমকাতো। প্রথমত সালমা বেগমের এমন ভয়ানক অতীত শুনে একটা ছেলে হিসেবে ধাক্কা খাওয়াটা উচিত বটে। দ্বিতীয়ত মায়ের মামাতো বোনের মেয়ের সাথে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে করে সংসার করে শ্রাবণ শেখ। তাও আবার এটা বিয়ের কয়েক মাস পরে জানতে পেরে মূর্ছা যাওয়াও অস্বাভাবিক নয়। তবে তার প্রশ্নের জবাবে সালমা বেগম তোর ঘরে কথাটা শুনে শ্রাবণ যেন পরিমাণে স্তব্ধ হয়ে গেল। তাতে বোধ হয় নীরব ধাক্কাটা খাওয়াই স্বাভাবিক। সত্যি সত্যি নিজের ঘরে ধরনের আন্টির মেয়ে আছে কিনা তা দেখার জন্য বেচারা স্তব্ধ শ্রাবণ অনুভূতিশূন্য চেহারা নিয়ে ধীর পায়ে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। প্রতিক্রিয়ায় দেওয়ার সুযোগ নেই তার। কোনো মতো টুট কামড়ে দরজা ঠেলে ঘরে ঢুকলো শ্রাবণ। মেঝেতে রাখা চোখগুলো ধীর গতিতে উঠিয়ে তাকালো নিজের বিছানার দিকে। সাথে সাথে চোখে আটকালো বিছানায় বসে বসে বাদাম খেতে থাকা ধারার দিকে। হাঁটু মেরে বসে একটা একটা করে বাদাম মুখে নিচ্ছে তারা। অত্যন্ত মনোযোগ ভঙ্গিতে খাচ্ছে সে। এই প্রথমবার নতুন করে স্ত্রীর নিকট দৃষ্টিপাত করলো শ্রাবণ শেখ। নতুন ভেবে যেন পর্যবেক্ষণ করলো তাকে। না, ধারা মোটেও শ্রাবণের মামাতো বোনও হবে না, কারণ সালমা বেগমের মামাতো বোনের মেয়ে ধারা। বেশ দূরের সম্পর্ক। আর সত্যি সত্যি নিজের মামাতো বোন হলেও শ্রাবণের কোনো সমস্যা ছিল না। এখন তিন কবুল তো ফিরিয়ে নিতে পারবে না সে, যতই হোক না কেন। তার বউই থাকবে। দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। ধারা দরজা খোলার শব্দে চোখ উঁচিয়ে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণকে দেখে আবার দ্রুত গতিতে বাদাম খাওয়া শুরু করলো। আসলে এই ঘরে থেকে যাওয়ার আগেই শ্রাবণী বেচারি মেয়েটাকে হুমকি দিয়ে গিয়েছে যে এসে যদি দেখে বাদাম শেষ হয়নি, তাহলে নাকি ধারাকে আজ সারা রাত বাদামই খাওয়াবে। ভয়ানক শাস্তি।
এমনিতে এসব খেতে চায় না তারা, তাই কষ্ট করে কোনো মতে যা আছে তাই খেয়ে নেওয়াই ভালো। শ্রাবণের মধ্যে এগিয়ে এলো, ধারার পাশে বিছানায় বসে ধপ করে বসে পড়ল। ধারা হুট করে লক্ষ্য করলো শ্রাবণের রক্তশূন্য ফ্যাকাশে চেহারাটা। কি হয়েছে মানুষটার, এভাবে হতাশ কেন লাগছে? তারা মুহূর্তেই মনে মনে অস্থির হলো, কিন্তু সে তো আর সবকিছু প্রকাশ করতে পারে না তেমন ভাবে। তাই একটুখানি এগিয়ে এসে শ্রাবণের বাহুতে হাত রাখলো আলতো করে, মুখের কাছে এগিয়ে এগিয়ে চোখে একরাশ মায়া নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার, মন খারাপ? শ্রাবণ তাকালো ধারার মুখের দিকে, চোখ জোড়া দেখে বুকের কাঁপলো তার। মুচকি হেসে মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি, কিন্তু ধারা শান্ত হলো না। আর একটু ঘেঁষে বসলো শ্রাবণীর সাথে। এরপর কাপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কি আবারও বাপু নিয়ে টেনশন করছেন? এবারে এমন করলে কিন্তু আমি অনেক কাঁদবো। শ্রাবণী এবার ফিক করে হেসে ফেললো, ধারাকে টেনে নিল নিজের কাছে, হুট করে আগলে নিল, জড়িয়ে ধরলো ধারার সাথে, জাপটে ধরে মুখ ডুবালো ধারার ঘাড়ে। পরম আবেশে চুমু খেলো সেখানটায়। খুব করে চাইলো মেয়েটা তাকে বুকের ভেতরে ঢুকিয়ে নিতে। বলল, আমি মোটেও আর বাপু নিয়ে টেনশন করছি না। আমার ধারা অনেক সাহসী, আর আমি আছি তো, কিছু হবে না। আল্লাহর রহমতে সব ঠিক হবে। বরং আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এখন শুধু তোমার আর আমার ভালোবাসার ছোট্ট অংশটাকে ছুঁয়ে দেওয়ার অপেক্ষায় আছি। দাঁড়ার চোটে আপনা আপনি হাসি ফুটে উঠল, খুশিতে চোখ চিকচিক করলো তার। শ্রাবণ আরও জোরে চেপে ধরল তারাকে, বুকে শ্বাস নিল। ধারা চেপে গিয়ে শ্বাস নিতে পারল না, কোনো মতো মিনমিন করে বলল, একটু আস্তে ধরুন, দমা আটকে যাচ্ছে। শ্রাবণ হালকা করে ধরল, এবারে চুমু খেলো ধারা কপালে, সরে এসে দোকালে হাত রেখে শুকনো ঢোক কেটে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার মা তোমার নানু বাড়ির সম্পর্কে তুমি কিছু জানো? ধারা দু থেকে মাথা নেড়ে বলল, হুম, আমি চাচা চাচি ছাড়া আর কাউকে চিনি না। কেউ তো কোনোদিন আমার খোঁজ নিতে আসেনি। শ্রাবণ আগে হলেও এই কথা শুনে কষ্ট পেত, আজ পেল না। মনে মনে খুশি হলো, দরকার নেই জানার, কিছু জানানোর দরকারও নেই। শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল ধারাকে কোনোদিনও এই অতীত, এই সত্য জানতে দেবে না, কোনোদিনও না। এভাবে একটা জীবন কাটিয়ে দেবার ধারার সাথে কি দরকার শুধু শুধু একটা কালো অতীত টেনে মেয়েটাকে শোনানোর? শুধু শুধু কষ্ট দেওয়ার দরকার কি? থাকুক কিছু অজানা, থাকুক না একটু রহস্য। শ্রাবণকে অন্যমনস্ক হতে দেখে ধারা বাটি থেকে দুটো বাদাম শ্রাবণের মুখে ঢুকিয়ে দিল। শ্রাবণ পুরো কুচকে তাকালো, ধারা মিকি হেসে বলে উঠল, খেতে পারছি না, আপনি একটু খান প্লিজ, আপনি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। শ্রাবণ রেগে গেল ভীষণ, মনে মনে তৈরি হলো মেয়েটাকে একটা রামধমক দেওয়ার জন্য। কিন্তু তার আগেই কোনো আগাম বাটা ছাড়া চট করে শক্তপোক্ত দেহটাকে জড়িয়ে ধরলো ধারা, মাথা রাখতো শ্রাবণের বুকে, মিষ্টি হেসে বলল, আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করেছে, এসব বাদাম দুধ আপনি খান, আমায় ফুচকা এনে দিন না প্লিজ। শ্রাবণ না চাইতেও হেসে ফেলল, তবে কঠিন ভাবটা বজায় রেখে ধারার মাথায় হাত বুলিয়ে বলল, ওসব স্ট্রিট ফুড এখন মোটেও খাওয়া যাবে না। ধারা জেদ হলো, কান্নারত সুরে পড়ল, আপনি এমন করতে পারেন না। আপনি আমায় তখন বলেছিলেন যে যা খেতে চাইবো তাই খাওয়াবেন, অথচ এখন কথা ফেরাচ্ছেন। শ্রাবণ শাসনের সুরে বলে উঠল, এসব না খেয়ে চুমু খেতে চাইতে, তাও তো ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে দেখতাম যে দেওয়া যায় কিনা, তাই বলে ফুচকা খেতে চাইবে? এসব নট অ্যালাউ, ভেরি আনহেলদি। দাঁড়া এবারে চট করে ছেড়ে দিল শ্রাবণকে, ব্রু কুচকে তাকালো শ্রাবণীর দিকে, রাগান্বিত গলায় বলে উঠল, আপনি ভীষণ খারাপ। শ্রাবণ হাসলো, তা তো আমি বটেই। দাঁড়া এবারে মুখ ফুলিয়ে বসে থাকলো, তুমুল রাগ করেছে বোঝা গেল। এমন পরিস্থিতি দেখে শ্রাবণ দীর্ঘশ্বাস পেল। হয়েছে একটা ঝামেলা তার, বউয়ের বাচ্চা মোটা আর গেল না। শ্রাবণ এখনও হিসাব মেলাতে পারি না যে এই পিছিয়ে কয়েকদিন পর একটা বাচ্চা কিভাবে সামলাবে। অতীত ভবিষ্যৎ বর্তমান সব মিলে সব কিছু ভেবে শ্রাবণ বউয়ের খুশির জন্য অবশেষে রাজি হলো। বলল, আচ্ছা রাতে নিয়ে যাব, চুপি চুপি যেতে হবে, বাবা দেখতে পেলে আমায় ধমকাবে। তোমায় তো কিছুই বলবে না, খুশি? দাঁড়া মিটিমিটি করে হেসে মাথা নেড়ে বলল, হুম, খুশি, অনেক খুশি। বলে আবারও জড়িয়ে ধরলো শ্রাবণকে, বলল, পরশুদিন নাকি বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক আত্মীয় আসবে, কেমন অনুষ্ঠান হবে পরশুদিন? শ্রাবণ টুট কামড়ে বলল, শুনেছি, তুমি চিন্তা করো না, একদম বিন্দাস হয়ে ঘরে বসে থাকবে, একদম লাফালাফি করতে যাবে না, খবরদার এমন করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো, বুঝেছেন মিসেস শেখ? দাঁড়া মাথা নেড়ে বলল, জি বুঝেছি শেখ সাহেব। সত্যি সত্যি বুঝেছে কিনা তা নিয়ে সন্দেহ শ্রাবণ, কারণ মেয়ে যতই বলুক না কেন শেষে দেখা যাবে হাতে খাবারের ট্রে নিয়ে ঘুরঘুর করছে আরামসে। আর ভুলক্রমেও এমনটা হলে শ্রাবণ ধারাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল। আজিমপুরের থেকে একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়েছে সাদিক। কণিকাকে এখানে আনার পর থেকে সে অনেক চিন্তিত। প্রথমত কণিকা এর আগে কখনো শহরে আসেনি, আর এত বড় শহরে চলাফেরা করা শিখেনি। তাই সাদিক যখন কাজের জন্য বাইরে যাবে তখন কণিকাকে বাড়িতে একা
একা একাই থাকতে হবে। মেয়েটাকে কিভাবে একা একা সবকিছু সামলাবে তা নিয়েই অনেক বেশি চিন্তিত সাদিক। অথচ কণিকা আপাতত কোনো চিন্তাতেই নেই। সে মনের চোখে নতুন সংসার সাজাতে গোছাতে ব্যস্ত। সাদিকের কাছে মনে হলো হুট করে মেয়েটা বড় হয়ে গিয়েছে, ম্যাচুরিটি চলে এসেছে হুট করেই। হয়তো এই জন্যই অনেকে বলে মেয়েদের বড় হতে সময় লাগে না, বয়সের ভারী পরিস্থিতির চাপে একটা মেয়ে ঠিকই নিজেকে খাপ খাওয়াই নিতে পারে, কাদা মাটির মতো নিজেদের গুছিয়ে নিতে পারে। তাই কণিকাও এখন তেমন পর্যায়ে আছে। দুপুরে খাবারটা রেস্টুরেন্ট থেকে আনাই খাবারেই করলো সাদিক আর কণিকা। সাদিক কাজ করেছিল সেই রেস্টুরেন্টে, তাই সেই অনুযায়ী বিনিময়ে তাকে খাবার দিয়েছে। তা নিয়েই বাড়িতে ফিরেছে সে। এর আগে কখনো এত বড় রেস্টুরেন্টে খাবার খায়নি কণিকা, তাই এত মজাদার সুস্বাদু খাবার পেয়ে সে অনেক তৃপ্ত সহকারে খেলো। কতদিন পর যে তার সে পেট ভরে খেলেও তার হিসাব নেই। বউকে তৃপ্ত সহকারে খাওয়াতে পেরে বুক পড়লো সাদিকের। একটুখানি খেয়েও কোনো আফসোস রইল না। একটা ছোট খাট কিনেছে সাদিক, সেই খাটে বড় একটা মোটা খাতা বিছিয়ে দিয়েছে কণিকা। বালিশ ছিল আগে থেকে, গ্রাম থেকে এসব এনেছে জরিনা খাতুনের কাছ থেকে। সেখানে সেগুলো দিয়েই বিছানা গুছিয়ে নিয়েছে কণিকা। এছাড়া থালাবাটি থেকে শুরু করে সংসারের যাবতীয় ছোট ছোট জিনিসপত্র কিনতে পেরেছে তারা। যদিও এখানে সাদিক সাদিক ধার করার টাকা খরচ করেছে। দুপুরে খাওয়ার পর সাদিক বিছানায় শুয়ে পড়ল। এই প্রথমবার তার ভীষণ অস্বস্তি হচ্ছে, কারণ খাটটা তুলনামূলকভাবে ছোট। যদিও স্বামী স্ত্রী হিসেবে তাদের জন্য খাটটা মোটেও তেমন ছোট হওয়ার কথা নয়, কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই অনুসারে খাটটা বড় ছোট। তাই অনেক বেশি করে আঁটোসাঁটো করে সাদিক শুয়ে পড়ল একদিকে। কণিকা থালাবাটি গুছিয়ে রেখে ঘরে এসে এমন অবস্থা থেকে পড়ল বিপাকে। তবে দুপুরে ঘুমটা দেওয়া অত্যন্ত জরুরি, আর সবকিছু মিলিয়ে আজ পর্যন্ত এই পর্যায়ে এসেছে মোটেই সাদিককে অবহেলা করে না। মানুষটাকে মনে মনে সে ভীষণ ভালোবেসে ফেলেছে, তা তো সে নিজেও জানে, আর লোকটাকেও তো জানিয়েছিল। তাই অত কিছু ভাবল না কণিকা। এগিয়ে গিয়ে আলতো করে শুয়ে পড়ল সাদিকের পাশে। সাদিক চোখ বুজেছিল। পাশ থেকে মেয়েলি শরীরের সুঘ্রাণ নাকে আসতেই বড় করে গভীর শ্বাস নিয়ে চোখ মেলে তাকালো সে। পাশে তাকিয়ে কণিকাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল। কণিকা ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করল, আপনার সাথে অসুবিধা হইতাছে? ঘুমাইতে সমস্যা হয়? সাদিক আলতো মাথা নেড়ে বলল, না, একটু অসুবিধা হইব না। কণিকা চোখ নামিয়ে নিল। সাদিকও চোখ সরিয়ে সাদের দিকে চেয়ে রইল। এই প্রথম উপরে তাকালে টিন দেখা যায় না, সিলিং দেখলো। হাসি পেল সাদিকের, হাসল না, বরং কণিকাকে জিজ্ঞেস করলো, ঢাকা শহর কেমন লাগতেছে? থাকতে পারবা এখানে আমার সাথে? কণিকা হেসে বলল, খুব পারুম, কেন পারুম না, আপনি তো আছেন। সাদিকের বুকে শীতল হাওয়া বয়ে গেল। এতটুকুই তো দরকার। সংসার করতে হলে তো এর থেকে বেশি আর কিছুই দরকার নেই কোনো পুরুষের। পছন্দের নারীর একটুখানি ভালোবাসা, স্নেহ, তৃপ্তি আর মায়া, এসব থাকলেই আর সুখের অভাব হয় না সংসারে। সাদিকের মনে হলো তাদের সংসারটাও সুখের হচ্ছে। সোনার সংসার বলা যায়। এক ছাদের নিচে দুজন থাকতে পেরেছে, এর থেকে বেশি আর কি বা চাই তার? কথা রেখেছে শ্রাবণ। একটু গড়িমসি না করে ধারাকে নিয়ে রাত 10টার পর বেরিয়ে পড়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। এত রাতে ফুচকাওয়ালা নাও থাকতে পারে, তাই সন্ধ্যা রাতেই শ্রাবণ খবর নিয়ে এসেছে যে ব্রিজের উপরে ফুচকার দোকান বসবে কিনা, এবং রাত 12টা পর্যন্ত সমস্ত ফুচকাওয়ালা এই ব্রিজের উপরে থাকে বলে তারা নিশ্চিত করেছে শ্রাবণকে। ধারত শুনে মহা খুশি। রাতের বেলা ভদ্রমেয়ের মতো সমস্ত খাবার ঠিক করে খেয়ে এসে আপাতত শ্রাবণ শেখের মন রক্ষার চেষ্টায় রয়েছে, এবং তাতে সফলও হয়েছে। তার ফলেই সে এখন শ্রাবণের সাথে গাড়ি করে ব্রিজের উপরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দাঁড়া খুশি গিয়ে দেখে শ্রাবণের বইয়ের দিকে তাকাচ্ছে আর পুরো কুচকে ভাবছে, পুচকার প্রতি এত ভালোবাসা কেন? কি আছে পুচকার মধ্যে যা শ্রাবণের মধ্যে নেই? সর্বনাশ, শেষে কিনা শ্রাবণ শেখ ফুচকাকেও হিংসা করা শুরু করলো। অবশ্য কারণ আছে। আজকাল সে দেখতে পাচ্ছে তার বউ তাকে বাদে দুনিয়া সবকিছুতেই সবচেয়ে বেশি ভালোবাসছে, যা মনে মনে একদমই সহ্য করছে না শ্রাবণ শেখ। তার মধ্যে তার বউ শুধু তাকেই ভালোবাসবে, কেন ফুচকা, চকলেট, চটপটি, আইসক্রিম এসবকে ভালোবাসতে যাবে? অত্যন্ত মারাত্মক ভাবনা বিষয়। এসব ভাবতে ভাবতে গন্তব্য পৌঁছে গেল শ্রাবণ ও ধারা। গাড়ি থেকে নামতেই বেরিয়ে এলো, ধারার দিকে দরজা খুলে দিল, হাত বাড়িয়ে দিল বইয়ের দিকে, চোখ দিয়ে শাসিয়ে বলল, আস্তে ধীরে নামো। ধারা অসহায় নেত্রে চেয়ে থেকে বলে উঠল, আপনি এমন করছেন কেন? যেন আমার 9 মাস হয়ে গিয়েছে, এখনো তো কিছুই হয়নি। দেখুন, পেটটাও এখনো ঠিকঠাক করে ফোলেনি। বলে নিচের পেটে হাত দিয়ে দেখালো ধারা। শ্রাবণ সাথে সাথে ধমক দিল, ভুলে গেল তার বইয়ের প্রতি ভালোবাসা, আদর, স্নেহ সবকিছু। শ্বাসের রামল ধমক দিয়ে বলল, আমার থেকে তুমি বেশি বোঝো বেয়াদব, যা বলছি তাই করো। এখনো পেট ফুলেনি বলে কি তুমি লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতো বেড়াবে? আহাম্মক কোথাকার। দাঁড়া ছলছল নয়নে তাকালো শ্রাবণের দিকে। লোকটা যখন তখন যেখানে সেখানে তাকে ধমক দেওয়া শুরু করেছে। এমন চলতে থাকলে তো ধারা গুটিয়ে যাবে। তার মান সম্মান কি আর থাকবে? আসলে শ্রাবণ এমন এক অসহায় পড়েছে, সে না পারেছে সহ্য করতে, আর না পারছে কিছু বলতে। এমনিতেই ছেলেটা সবকিছু নিয়ে অনেক বেশি চিন্তিত। ধারার জন্য প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে সে। তার উপরে এসব কাহিনী দেখে তার মাথায় কাজ করছে না।
তাই রাগের মাথায় ধারাকে ধমক দিয়েছে সে। অকারণে এভাবে রাগ দেখালে তার মুরগির বাচ্চার মতো পৌঁছাকে, কিন্তু পরক্ষণে ধারার চোখ জোড়া দেখে সে বুঝতে পারল যে এই সময়ে এই মুহূর্তে সে কত বড় ভুল করে ফেলেছে। সাথে সাথে মনে মনেই নিজেকে থাপ্পড় মারল শ্রাবণ। এরপর ঠোঁট পিছিয়ে নিজেকে ধাতস্থ করে অনেক বেশি মিষ্টি সুরে ধারাকে বলল, না মানে প্রথম থেকে সতর্ক থাকা ভালো ধারা। তুমি তো অবুঝালো কেন বলো তো? নিজের বেলাতেই কেন নিজের কিছু খেয়াল রাখো না? আর এদিকে আমার কিছু হলে তো হুট করে ম্যাচিওর হয়ে যাও। শ্রাবণের অভিযোগ মেশানো কথাই হেসে পেল ধারা। বাড়ি দেওয়া হাতটা ধরে উঠে এলো গাড়ি থেকে, শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আমার বকাবকি করার জন্য 1 প্লেট ফুচকা বেশি খাবো। শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল। ধারার হাসি মুখটা দেখে আর দ্বিমত করল না। বুক ভরে শ্বাস ফেলে ধারার হাত ধরে নিয়ে এলো ফুচকার দোকানের সামনে। সেখানে ধারাকে একটা টেবিলে বসিয়ে মধ্যবয়স্ক ফুচকাওয়ালা মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, বউকে নিয়ে এলাম চাচি, ফুচকা বানাতে শুরু করুন, আমি আসছি। বলে ধারাকে বলল, আমি গাড়ি পার্ক করে রেখে আসছি, তুমি এখানে বসো। দাদারা মাথা নেড়ে ঠিক আছে বলল। শ্রাবণের প্রস্থানের পরপরই মাঝবয়সী মহিলাটি আঁচলে নিজের হাত মুছে এগিয়ে এসে ধারাকে দেখে বলল, মাশাল্লাহ, বউ তো দেখি চাঁদের টুকরো। নাম কি তোমার মা? ধারা হেসে বলল, ধারা শেখ। মহিলাটি বোধহয় খুব খুশি হলেন। মিষ্টি মুখে বললেন, ফুচকার কি ঝাল দেবো? ধারা চোখ চকচক করে উঠল। ও আশেপাশে তাকে সতর্ক হয়ে তাড়াহুড়ো করে বলল, জি হ্যাঁ, অনেক বেশি ঝাল দেবেন। অনেকে আবার বলবেন না, ঠিক আছে? আমি অনেকদিন ঝাল ফুচকা খাইনি, পারলে বোম্বাই মরিচ দেবেন। মহিলাটি হেসে বলল, আচ্ছা। তারপর ফুচকা বানাতে চলে গেল। ধারা আশেপাশে তাকে জায়গাটা লক্ষ্য করতে থাকলো। কেন যেন হুট করে বুক ভার হয়ে গেল তার। মাত্রই তো ঠিক ছিল সব, হুট করেই কেন যেন ধারা মনে হলো সে কিছু একটা বলতে বসেছে। গ্রাম থেকে আসার পরপরই একটা দিনও চাচা চাচি কণিকা তার ভাই দুটোর কোনো খোঁজ নেয়নি। তাৎক্ষণিক তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ফুচকাতে ঝাল দেওয়ার কথাটা বলার কারণেই তার কণিকার কথা মনে পড়েছে। মেয়েটা প্রচুর ঝাল খেতে পারতো, না জানি কোথায় আছে এখন, কেমন আছে তাও জানা নেই। সেই ঘটনাটা তো প্রায় ভুলে বসেছে তারা, অথচ এতটাই ভয়ানক সেই কাহিনী যে লোম খাড়া হয়ে যায়। এই মুহূর্তে এই জায়গাটায় বসে তারা নিজেকেই দোষারোপ করতে থাকলো। আর বারবার বলে মনে হলো শুধুমাত্র তার জন্য কণিকাকে গ্রাম ছাড়া হতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। এই ভেবেই ধারার চোখে আপনা আপনি পানি চলে আসলো। অথচ বোকা মেয়েটা এটাও জানে না যে যদি সত্যি এমনটা হতো তাহলে হয়তো শুধুমাত্র তার জন্যই কণিকা এখন সুখে আছে, সংসার করতে পারছে। হুট করে নিচের গালে কারো হাতের ঠান্ডা স্পর্শ পেল ধারা। চমকে তাকালো, দেখলো শ্রাবণ একরাশ মায়া ভরা দৃষ্টিতে ধারাকে দেখছে আর তার চোখের পানি মুছে দিচ্ছে। ধারা নিজেকে সামনে দ্রুত ঠিকঠাক করে নিল। দ্রুত চোখের পানি মুছতে গেলেও শ্রাবণ ফট করে তার হাত ধরে ফেললো। এরপরে নিজের হাতে মুঠোয় আদরে মুখটা নিয়ে মিষ্টি সুরে পড়ল, কাঁদছো কেন, কি হয়েছে? ধারা জবাব না দিয়ে আগে মুখ লুকিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত হলো। শ্রাবণ এবার পাশে ঘেঁষে বসে আবারও টেনে নিল কাছে, বলল, 1 সেকেন্ডের জন্য আমি তোমার থেকে দূরে গেলাম, সবসময় এসে দেখি তোমার চোখে পানি। এমনটা কেন? এমন হতে থাকলে তো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতেই পারবো না। ধারা নিজেকে সামলানো। উল্টো শ্রাবণের প্রশ্নের জবাবে অভিমানী স্বরে হেসে বলল, আপনি আমায় ছেড়ে যাবেনই বা কেন? আমার ছেড়ে না গেলেই হয়। যখন বোঝেনি যে আপনাকে ছাড়া 1 সেকেন্ডও আমার পেশের মতো মনে হয়, তবে কেন ছেড়ে যেতে চাইবে? শ্রাবণ ঠোঁট কামড়ে হাসলো, ব্রো উঁচিয়ে বলল, তাও ঠিক। এই জন্যই তো ছাড়ার প্রশ্নই ওঠে না। সম্ভব হলে তোমার সারাক্ষণ নিজের সাথে বেঁধে রাখতাম, আজকাল ঘুমাতেও ভয় লাগে। ধারা অবাক হয়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? শ্রাবণ এমনভাবে তাকালো যেন কেউ চুরি করার পর জিজ্ঞেস করেছে, চুরি করা কি পাপ? ধারার দিকে তাকিয়ে শ্রাবণ কঠোর ব্যক্তিত্ব নিয়ে বলল, মনে নেই সেদিন মাঝরাতে ঘুম ভেঙেছিল আমার, তখন বারান্দায় গিয়ে দেখতেছি, তা মনে নেই হাউমাউ করে বারান্দায় বসে কেঁদেছিলে? ভূতে? কে কেঁদেছিল? ধারা ততস্থ হলো, আশেপাশে তাকিয়ে এড়িয়ে যেতে চাইলো বিষয়টা। আসলে কয়েকদিন আগে শ্রাবণ মাঝরাতে হুট করে চমকে ওঠে। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় সে পাশে দেখে ধারা নেই। সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে শ্রাবণ ধারাকে নিজের বুকের কাছেই দেখে, কিন্তু মাঝরাতে ধারাকে না দেখে তার মাথা ঠিক থাকে না। নানা ধরনের উল্টাপাল্টা চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে থাকে এবং সে দ্রুত বিছানা থেকে উঠে সারা ঘরে খুঁজতে থাকে ধারাকে। তখন বারান্দায় দৃষ্টি ফেলে এসে দেখে যে ধারা হাউপাউ করে কাঁদছে। অকারণে মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে শ্রাবণ কোনো কিছু বুঝতে পারে না। শুধু দ্রুত গিয়ে মেয়েটাকে আগলে নিয়েছিল বুকে। পরবর্তীতে আবার জিজ্ঞেস করার পরেও ধারা বলেনি যে সে কেন কাঁদছিল। অনেক জোর জবরদস্তি করার পরেও শুধু এতটুকু বলেছে যে তার বাড়ির কথা মনে পড়েছে, খারাপ লাগছে, এতটুকুই ব্যাস। কিন্তু শ্রাবণ জানে যে এটা কোনো অযৌক্তিক কারণ নয়। ধারা শুধু শুধু কাঁদছিল তা অবশ্যই কোনো অন্য কারণ ছিল, এই জন্যই কাঁদছিল। কিন্তু যেদি ধারা মোটেও মুখ খোলেনি। শ্রাবণ এই ঘটনাকে ইঙ্গিত করে কথাটা বলেছে। ধারাকে এখন এভাবে এলোমেলো দৃষ্টি ফেলতে দেখে শ্রাবণ ব্যঙ্গ করে বলল,
সেই রাতের কথা কিন্তু আমি এখনো ভুলিনি ধারা। এজন্য আমার এখন ঘুমোতেও ভয় লাগে। আমি ঘুমালে যদি তুমি একাকী কোথাও গিয়ে কান্নাকাটি শুরু করো, তোমায় বারবার বলেছি যে সব কথাই আমার বলবে। এমনকি যদি কাঁদতে মন চাই, তবে আমার বুকের কাছে এসে কাঁদবে। আদর করে মাথায় হাত বুলিয়ে কান্না থামিয়ে দেবো আমি। একা একা কান্না করে কান্না জমিয়ে রাখে। ভেতরে ভেতরে কষ্ট পেয়ে কিছু হয় না। সেই কষ্ট বাড়ে বই কি কমে না। ধারা কথাগুলো শুনেও চুপ রইল। হুট করে ঠোঁট ভিজিয়ে মাথাটা আমি ধীর হয়ে রইল। শ্রাবণও আর জোর করলো না। এমনিতেও মেয়েটাকে সে কোনো কিছুতে নিয়ে জোর করতে চায় না, অস্বস্তিতে ফেলতে চায় না। তাই সেও এড়িয়ে গেল বিষয়টা। ধারার হাতটা এগিয়ে নিয়ে আঙুলে আঙুল গুজে ধরে রাখলো শক্ত করে। অস্পষ্ট স্বরে বলল, এই আমি তোমায় এক আকাশ পরিমাণ ভালোবাসি ধারা। এই ভালোবাসার সংখ্যা আমি জানি না, এটুকু জানি আমার সবটা যেমন তোমার, তোমার সবটাও আমার। এমনকি তোমার দুঃখ কষ্ট সবকিছু। তাই তোমার চোখের পানি আমার হৃদয়কে ক্ষত করতে সক্ষম। বারবার এভাবে আমায় আঘাত করতে পারবে না তুমি। এতটা দুঃখিনী রাখিনি তোমায় আমি। সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করেছি। তাই অন্তত স্বামী হিসেবে আমায় তোমার প্রাপ্যটা দিও। আর সেই প্রাপ্যটা হবে তোমার সুখ, তোমার খুশি থাকা। কণিকা আজ বিরাট বড় একটা ভুল করে ফেলেছে। সাদিক বাজার থেকে আজ আপেল কিনে এনেছিল। কোনো এক কারণে আজ ফলের দাম বেশ কমও ছিল। তাই সাদিকও সুযোগ বুঝে কিনে এনেছে আপেল সহ আরও কয়েকটি ফল। কিন্তু বেচারি কণিকা আপেল কাটকে গিয়ে ঘটে বিপত্তি। অসাবধানতার বশে কেটে যায় আঙুলের ডগা। আর্তনাদ করে ছুরি ফেলে নিজের আঙুল চেপে ধরে কণিকা। সাদিক গোসল করে কাপড় শুকাতে দিচ্ছিল। কণিকার চিৎকার শুনে সে দ্রুত রান্নাঘরে যায়। কণিকার হাতে রক্তের দাগ দেখে প্রায় আটকে উঠে কণিকার কাছে এসে হাত চেপে ধরে। এলোমেলো অবস্থায় তারও। আয় হায়, কি হইল খোনা? কেমনে কি করলা? হাত কাইটা ফেলাইছো? ইস, দেখি দেখি, হাতখানা সরাও, এদিকে আসো, কিচ্ছু হইব না। সাদিক নাকি বেশ শান্ত একজন মানুষ, অথচ এখন কেমন একটা অধৈর্য যে হয়েছে। সে ছোটাছুটি করা শুরু করেছে। দ্রুত সে রুমাল দিয়ে বেঁধে দিল কণিকার আঙ্গুলটা। কণিকা এতক্ষণ রপটির মতো দেখছিল সাদিকের পাকনামো। এরপর মিনমিন করে বলল, না মানে অতখানি কিছু হয় নাই তো, অল্প একটু কাটছে, কিছু হইব না। সাদিক কণিকার আঙ্গুলে ফুটিয়েছিল। কণিকার কথা শুনে বিরক্ত হয়ে বলল, চুপ করো, তোমার কে মাথাপরি করে আপেল কাটতে যাইতে কইছিল? আমি তো এসেই করতামই। কণিকা এ পর্যায়ে শুকনো ঢোকিলে মাথা নামালো। ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, আসলে আমার খুব আপেল খাইতে মন চাইছিল, তাই অপেক্ষা করতে পারি নাই। কি আর পারি কণিকাকে একটা কথাও বলতে? নিজের গলায় স্বর থমকে গেল তার। কিছু বলার মতো পেল না। চোখ নামিয়ে নিল সাদিক। কণিকার হাতের দিকে তাকিয়ে রইল। এরপর কিছুক্ষণ স্থির থেকে ছোট্ট শ্বাস ফেলল। কণিকার হাতটা উঠে ঠোঁটে ছুঁয়ে দিল, চুমু খেলো অনেক ছোট্ট করে। এরপর বলল, আমারই দোষ, আমি ভুল গেছিলাম বলে কণিকাকে বসতে বলে সাদিক চলে গেল রান্নাঘরে। আপেল কেটে কেটে একটা প্লেটে সাজালো। এরপর আনা আঙ্গুর আর কমলাও নিল। কণিকার পাশে বসে আপেলের টুকরো তুলে ধরলো কণিকার মুখের সামনে। কণিকা খেলো সাদিকের বাড়িয়ে দেওয়া আপেলটা। এরপর নিজেও সাদিককে খাইয়ে দিল। সাদিকের মুখে রাগ নেই, শুধু এক ধরনের নীরব মায়া জমে আছে। আপেলের টুকরোটা কণিকার মুখে দিয়ে সে যখন ফিরতে কামড় পায়, তখন সেই ছোট্ট ঘরটায় মধ্যেই পুরো পৃথিবী থেমে যায়। দুজনের হাত, দুজনের চোখ, দুজনের নিঃশ্বাস সবকিছু একরকম নরম হয়ে টলটলে। এইভাবে কি মানুষ ভালোবাসে এত সহজে, এত সাধারণ দিনে, এত সামান্য ঘটনায়? হ্যাঁ, ওদের জীবনটাই এমন। কণিকার আঙ্গুলে একটু আঘাত লাগলে সাদিকের পৃথিবী উল্টে যায়। আর সাদিকের সামান্য বিরক্তি দেখলে কণিকার হৃদয় ভেঙে পড়ে। তবুও ঝগড়া নেই, কষ্ট নেই, শুধু একটু অস্থিরতা। এরপর আবার গা ছড়িয়ে পড়ে শান্তির। এই দুই মানুষ জানেই না কিভাবে বড় করে ঝগড়া করতে হয়, জানে শুধু কেমন করে পাশে থাকতে হয়। কণিকার এই ছোট্ট নিঃশ্বাস ফেলা সাদিক পাশে একদম আছে, একদম কাছে। তার কোমল মনের ভেতরটা ভরে উঠল এক অদ্ভুত চিন্তায়। এটাই তার জীবন, এভাবেই কেটে যাবে। কখনো আপেলের কাছে একটু ব্যথা, কখনো সাদিকের বকা, কখনো কণিকার চুপচাপ হাসি, আবার কখনো মিলেমিশে ফেলে আসা সব দুশ্চিন্তা। এভাবেই দিন যাবে, এভাবেই রাত নামবে, এভাবে দুজনের জীবন ধীরে ধীরে মায়ায় ফিরে উঠবে। কোনো নাটকই তো আর নেই, কোনো বড়সড় ঝড় নেই। শুধু দুজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে সবচেয়ে সহজ, সবচেয়ে সত্যিকারের উপায়ে। এই সরলতার মধ্যেই তাদের গল্প শেষ নয়, বরং ঠিক এখান থেকেই শুরু হয় নিঃশব্দ, অচঞ্চল আজীবনটাকে এমন ভালোবাসা। ধারাপথ ওই বিপত্তি ঘটাতে অনেক বেশি পারদর্শী। এই যে শ্রাবণীর আড়ালে ফুচকাতে এত ঝাল চেয়েছিল, তারই ফল হিসেবে সে এখন বসে বসে শ্রাবণীর নীরব রাগ দেখছে আর নিজের অবস্থা দেখছে। অতিরিক্ত ঝাল দেওয়ার ফলে বেচারি ধারার নাক মুখে মরিচ আর ঝাঁজ উঠে গিয়েছে। আসলে তারা বুঝতেও পারেনি এতদিন ঝাল না খাওয়ার কারণে তার এখন আর প্রেগনেন্সির কারণে অতিরিক্ত ঝাল খেতে পারছে না। সে যে ঝাল সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাও বুঝতে পারেনি। তাই হুট করে এতদিন পর অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে তার অবস্থা একদম কাইল হয়ে গেল। আর এসব বসে বসে দেখতে থাকলো শ্রাবণ শেখ।
তার ইচ্ছে করলো ধারাকে ধরে নদীর পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে, তবুও মনের শান্তি মিলবে না বলে সে শুধু তাকিয়ে রইল আর মেয়েটার অস্থির ভঙ্গিতে হাঁপানো দেখতে থাকলো। ধারা এ পর্যায়ে আরো 3 গ্লাস পানি খেলো। এরপর শ্রাবণকে বলল, আপনি কেমন মানুষ হ্যাঁ? আমি এদিকে চালে মরে যাচ্ছি আর আপনি তাকিয়ে রয়েছেন। শ্রাবণ দাঁত খিচিয়ে শক্ত কণ্ঠে জানান দিল, মুরগি কোথাকার, মাতব্বরি করে ঝালটা চেয়েছিল কে? সেটা তুমি আগে বলো আমায়। কই, আমারটাতে তো এত বেশি ঝাল নেই। এ পর্যায়ে মিকি হেসে দমে গেল ধারা, তবুও ঝাল কমালো না বলে হাঁপাতে থাকলো বারবার করে। জিভ সহ পড়ে যাচ্ছে সবকিছু। বইয়ের এমন নাচেহাল অবস্থা দেখে শ্রাবণ বড় করে দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে নিল, দেখলো কেউ তাদেরকে দেখছে কিনা। এত রাতে এমনিতেই লোকজন নেই, তার উপরে আশেপাশে কেউ না দেখে শ্রাবণ এবার এগিয়ে আসলো। কোনোরকম আগাম সতর্কবাণী ছাড়াই ধারাকে টেনে নিল নিজের কাছে। সেকেন্ডের মধ্যে এগিয়ে গিয়ে নিজে ঠোঁট দিয়ে ধরে ধারা ঠোঁট চেপে ধরলো। অনেক নিয়ম দেখেছে তারা, ঝাল কমানোর অনেক টেকনিক জানা আছে তার। যেমন 1 বালতি পানি গেলা, 2 প্যাকেট মিষ্টি, কয়েকটা চকলেট, মধু ঢকঢক করে গেলা, চিনি চিবিয়ে খাওয়া। অথচ এসব টেকনিককে লাথি মেরে শ্রাবণ যে বইয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো, ঝাল কমাবে তা ধারণার বাহিরে ছিল। এভাবেও যে কেউ ঝালও কমায় তা বুঝতে পারেনি বেচারি ধারা। শক্ত করে চেপে ধরে রীতিমতো শ্রাবণ চুমু খেতে শুরু করলো ধারাকে। বেচারি ধারা চমকে থমকে গিয়ে স্তব্ধ হয়ে রইল। চমকে থমকে যাওয়া ধারা না পারছে শ্রাবণকে সরাতে, না পারছে একটু শ্বাস নিতে। কোনো মতে চুপচাপ থাকার পর প্রায় 5 মিনিট পর ধারার ঠোঁট ছেড়ে দিল শ্রাবণ। এরপরে নিজেও পানি খেয়ে নিল। সরু চোখে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। বেচারি ধারা স্তব্ধ হয়ে চোখ বড় করে স্থির হয়ে রইল। সে যে শ্রাবণ তাকে এভাবে ধরেছিল, ঠিক সেভাবেই সে এখনো স্থির হয়ে পাথরের মতো রইল। এমন অবস্থা দেখে শ্রাবণ হাসি আটকাতে পারল না। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ঝাল কমেছে মিসেস শেখ? ধারা কোনো মতে চোখের মনি সরিয়ে শ্রাবণের দিকে তাকালো। এরপরে চান্টের মতো মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ কমেছে, শুক্রিয়া। শ্রাবণ ফিক করে হেসে হো হো করে হাসতে শুরু করলো। ধারার সাথে সাথে নিজের ওনা দিয়ে মুখ ঢেকে ফেললো। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাইলো তার। ইস, কি লজ্জা কি লজ্জা! আবার বলে কিনা শুক্রিয়া। এখন কোনো মতেই সে মুখ দেখাবে না বলে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। শ্রাবণ হাসতে হাসতে আবারও ধমক দিল ধারাকে, আরও ঝাল খাবেন ম্যাডাম? আরও কয়েকটা মরিচ দিতে বলি? শুধু পরে আমার এই মেডিসিন সহ্য করতে হবে। রাজি? ধারা তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, হুম, রাজি না, একটুও রাজি না, মোটেও রাজি না। অসভ্য লোক, রাস্তাঘাটে এসব কে করে? ছি! শ্রাবণ মোটেও পাত্তা দিল না তার বইয়ের কথায়। সে আরাম করে আরও ফুচকা খেতে শুরু করলো। আর ধারার অবস্থা থেকে হাসতে হাসতে কাইল হয়ে পড়ল। ধারা মুগ্ধ হয়ে দেখতে থাকলো শ্রাবণের হাসি। ওনা দিয়ে মুখ ঢাকা সত্ত্বেও একটু করে চোখ বের করে দেখতে থাকলো শ্রাবণকে। আর যাই হোক না কেন, মানুষটার চমৎকার, তাই না? এবারে শ্রাবণের সাথে ধারাও হাসতে শুরু করলো। হাসতে হাসতে শ্রাবণের কাছে এগিয়ে গিয়ে তার বাহু জড়িয়ে ধরে লাল আভাই পূর্ণ মুখ লুকালো বুকের মধ্যে। শ্রাবণ কি প্রত্যাখ্যান করবে নাকি তার বউকে? এত বোকা সে নয়, তাই নিজেও আগলে নিল মেয়েটাকে। ধারা আবেশে চোখ বুজে শান্ত ভঙ্গিতে রইল। সময় এগোলো, রাত বেড়ে গিয়েছে। জ্যোৎস্নার আলো তার ঝলকানি বাড়িয়ে দিয়েছে। শ্রাবণ ব্রিজের উপরে বেঞ্চে বসে রইল, তার কাঁধে মাথা রেখে। ধারা দুজনেই চোখ মেলে আকাশে ইয়া পড়ে 4টার দিকে। রূপালি থালার মতো চকচক করছে। 4টার দিকে তাকিয়ে ধারা বলল, এই এমন একটা রাতে আপনার ঘরে প্রথম পা রেখেছিলাম। শ্রাবণ হাসলো, বলল, এই এমন একটা রাতেই তোমার সাথে প্রথম ঘুরতে গিয়েছিলাম। ধারা আবারও বলল, এই এমন একটা রাতেই আপনার সাথে প্রথম ঘুমিয়েছিলাম। শ্রাবণ কিছুক্ষণ ভেবে থেকে বলতে থাকলো, এই এমন একটা রাতেই তোমায় প্রথম ভালোবেসেছিলাম। এই এমন একটা রাতেই প্রথমবারের মতো তোমায় বুকে টেনে নিয়েছিলাম। আর এই এমন একটা রাতেই তুমি আমার মন চুরি করে নিয়েছিলে। ধারা মুগ্ধ হয়ে চেয়ে রইল 4টার দিকে। শ্রাবণের কথাগুলো শুনে নিঃশব্দে হেসে কাঁদো কাঁদো স্বরে বলল, আজ এই এমন একটা রাতেই আপনার সাথে বসে এসবের স্মৃতিচারণ করছি। শ্রাবণ হাসলো, চোখ বুজে বলল, তবে আজ রাতটায় একটু ভিন্নতা রয়েছে। ধারা পুরো কুচকে জিজ্ঞেস করলো, কেমন ভিন্নতা? শ্রাবণ ধারার দিকে তাকালো, কপালে চুমু এঁকে দিয়ে নাকি আদর করে বলল, এতদিন আমরা 2জন ছিলাম, আজ আমরা 3জন। তাৎক্ষণিক ধারের চোখে পানি চলে এসে ভিড় করে ঠোঁট কামড়ে নিজেকে সামলায় সে। না, দুঃখে নয়, আনন্দে কান্না পাচ্ছে তার, ভীষণ কান্না পাচ্ছে। জীবন চেয়ে তাকে এমন একটা সুপ্রান্তে এনে দাঁড় করাবে তা সে নিজেও ভাবতে পারেনি। হুট করে তার চোখ এলোমেলো দৃষ্টিতে শ্রাবণকে দেখে। হুট করে অদ্ভুত একটা ইচ্ছে জাগ্রত হয় তার। দমাতে পারল না সে। শুকনো ঢোকিলে ধারা কাঁদো কাঁদো গলায় শ্রাবণকে বলে, একটা আবদার করব? শ্রাবণ বলে, করে ফেলো। ধারা বাচ্চাদের মতো করে আদরের ভঙ্গিতে বলল, আপনার কপালে একটা চুমু খাই। শ্রাবণ পুরো কুচকে তাকালো। ধারা তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করুন, এটা মোটেও আমাদের আবদার নয়, এটা বাবুর আবদার। দেখুন পেটের মধ্যে কীরকম করেছে। আসলে সে চাইছে আপনাকে চুমু খেতে, এই জন্য আমায় বলছে। শ্রাবণ চোখ শুরু করে তাকালো ধারার দিকে। যে মেয়ে নিজে একটু আগে শ্রাবণকে বলেছিল যে এখনও তার পেট ফুলেনি, সেই মেয়ে এখনই বলছে সে বাচ্চা নাকি।
কিরকম করছে। আবার সেও টের পাচ্ছে। এই কি সম্ভব? শ্রাবণ কি বোঝেনি তার বইয়ের অজুহাত? তাই সে চোখ সরু করে তাকিয়ে রইল। এবারে ধারা থমে গেল, মিনমিন করে বলল, না আসলে বাবুর মাই চাচ্ছে আবদারটা যদি পূরণ করতেন তবে বাবু খুশি হবে। শ্রাবণকে নড়তে দেখা গেল না, বরং স্থির হয়ে চোখটা ঢুকিল সেও। নিজের আগে ধারার কপালে চুমু খেলেও সময় নিয়ে এরপর কপালে কপাল ঠেকিয়ে বলল, জিজ্ঞেস করে চুমু খাওয়ার মতো অপরাধ করো না মেয়ে। শ্রাবণ শেখ তোমার, যা খুশি যখন খুশি সব করতে পারো। জাস্ট এই চোখের নিচে পানি দিয়ে খুন করা নিষিদ্ধ। তারা হাসলো। লম্বা চওড়া মানুষটার কপালে চুমু খেতে হলে একটুখানি উঁচু হয়ে। এরপর দ্রুত ভঙ্গিতে মুখ লুকিয়ে ফেল শ্রাবণের বুকে। হাসলো শ্রাবণ। কি অদ্ভুত একটা অবস্থা, যার জন্য লজ্জা পাই তার বুকে মুখ লুকিয়ে ফেল। শ্রাবণ সুযোগ পাই, জিজ্ঞেস করে আবারও, বলেন না ধারা, সেদিন কেন কাঁদছিলে? ধারা চোখ জোড়া ফট করে খুলে ফেললো। কিছুক্ষণ স্থির থেকে মাথা নেড়ে বলল, সত্যি বাড়ির কথা মনে পড়েছিল। শ্রাবণ এবারে দীর্ঘশ্বাস ফেলল, বলল না কিছু। সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইল না, তাই আবারও ধারা কপালে চুমু খেলো, চাঁদের দিকে দৃষ্টিপাত করলো। ধারা আগে থেকেই বেশ শক্ত করে চেপে ধরল শ্রাবণকে। তার চোখ জোড়া হুট করে কেমন যেন অস্বস্তি হয়ে রইল চাঁদের দিকে। তারা হাসলো, মলিন হেসে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে কি আর কখনো বলতে পারে শ্রাবণকে সেই রাতের কান্নার কারণ? সে কখনোই শ্রাবণকে বলবে না। সে বলবে না যে সে সব কিছু সত্য জেনে গিয়েছে। সে সব জেনে গিয়েছে, জেনেছে তার আসল পরিচয়, তার বাবা, তার মা, তার নানার অতীত সব কিছু। এমনকি সে এটাও জানতে পেরেছে যে তার সাথে শেখ বাড়ির সম্পর্ক, সালমা বেগমের সাথে তার সম্পর্ক, সব কিছু জানতে পেরেছে সে। আর এসব জানতে পারার পরে নিজের মায়ের দুঃখের কথা মনে রেখেই সে সেদিন কেঁদেছিল। না, এটা নিয়ে তার কোনো আফসোস নেই যে সালমা বেগম তার দুঃসম্পর্কের খালামণি হবে। এতটুকু আফসোস নেই। শুধু এতটুকু আফসোস যে সে নিজের পরিচয় সম্পর্কে এতদিন অবগত ছিল না। যদিও তারা এখন সব ভুলে যেতে চাইছে, সেই রাতের কান্নাই ছিল ওই বিষয় নিয়ে তারার শেষ কান্না। সে প্রতিজ্ঞা করেছে এইসব মনে করে আর কখনো কাঁদবে না, কখনো কষ্ট পাবে না। কারণ তার কাছে সব কিছু আছে। একটা চমৎকার পরিবার রয়েছে, আদর্শ স্বামী রয়েছে, অনাগত সন্তান আসছে। এত সুন্দর পৃথিবীতে তার সব কিছু রয়েছে। এখন এত কিছুর পরেও সে কেনই বা কষ্ট পাবে? সব কিছু ভেবে নিয়ে বড় করে শ্বাস ফেলল ধারা। শ্রাবণের বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে উঠল, ভালোবাসি শেখ সাহেব। শ্রাবণ শুনতে পেয়েছে ধারা কথা, বুকের কাছে এসে প্রিয়তমার এত মিষ্টি করে ভালোবাসার কথা জানান দিবে। আর শ্রাবণ শেখ তা শুনতে পারবে না? এমন কি হয়? কতটা কর্ণকোহরে পৌঁছাতে মাত্রই শ্রাবণ নিজেও চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমিও ভালোবাসি মিসেস শেখ। রাতের আকাশটা যেন ধীরে ধীরে আরো নরম হয়ে এসেছে। চারিদিকে শব্দ থেমে গেল। নদীর পানি আর হাওয়ায় পাতলা কুঞ্চন, ব্রিজের রেলিংয়ের উপরে ভেসে আসা জ্যোৎস্নার আলোয় দুটো মানুষের জীবন যেন তিল করে সাদা হয়ে উঠেছে। দাঁড়া আর শ্রাবণ পাশাপাশি বসে রইল, দুজনে চাঁদের দিকে তাকিয়ে, কিন্তু অনুভব করেছে একে অপরকে। হাওয়ায় যখন একবার হাসছে, ধারা তখন শ্রাবণের কাঁধে মাথা রেখেছে। আর হাওয়ায় যখন একবার দীর্ঘশ্বাস ফেলেছে, শ্রাবণ তখন ধারার মাথায় নরম করে কপালে চুমু দিচ্ছে। জ্যোৎস্নার আলো ঠিক করে সেখানে তাদের গায়ে পড়েছে। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা পরিবারকে আলো দিয়ে মুড়িয়ে দিচ্ছে। তারা ভিতরে ভিতরে হাসছে, নিজের সন্তানকে নিয়ে কতগুলো রাত কল্পনা করেছে। আজ সেই কল্পনা যেন চাঁদের আলো ছুঁয়ে বাস্তব হয়ে উঠেছে। শ্রাবণ তাকিয়ে আছে ধারার দিকে, তার স্ত্রী, তার ভালোবাসা, আর তার এখন অনাগত সন্তানের মা। মনে হয় পৃথিবীর সবচেয়ে স্বপ্নীল সম্পদগুলো আজ তার পাশে বসে আছে। তাদের কথা নেই, অথচ নীরবের মাঝেই তার কত কথা। যারা হাত রাখলো নিজের পেটের উপর, ছোট্ট প্রাণটা সেখানে নিঃশব্দে ঘুমোচ্ছে। শ্রাবণ সেই হাতের উপরে নিজের হাতটা রাখলো। দুই হাতের উষ্ণতায় তাদের দ্বিতীয় জীবনের গল্প শুরু হয়েছে। হঠাৎ তারা হাসলো, খুব ছোট্ট, খুব শান্ত একটা হাসি। বলে উঠলো অদ্ভুতভাবে, আমাদের শুরুটা ছিল এমন একটা রাতেই, আর দেখেন শেষটাও রাতেই হলো। যেন প্রকৃতি আগে থেকেই লিখে রেখেছিল আমাদের জীবনের সব সুন্দর মুহূর্তগুলো রাতেই ফুটবে। শ্রাবণ ধীরে ধীরে চোখ বন্ধ করলো, তারপর নরম স্বরে বলল, রূপকথা যে রাতেই রচিত হয়। তারা মাথা তুলল। চাঁদের আলোয় শ্রাবণের চোখ দুটো শান্ত নদীর মতো লাগছে। তারপর সে খুব ধীরে নিঃশ্বাস আটকে যাওয়া গলায় বলল, কিসের রূপকথা? শ্রাবণের বুক কেঁপে উঠল। সে হেসে খুব নিঃশব্দে, যেন চাঁদের সাথে কথা বলছে এমন ভঙ্গিতে উত্তর দিল, আমাদের রূপকথা। শ্রাবণ ধারার রূপকথা। ধারা বোধহয় খুব খুশি হলো, হাসলো মেয়েটা। তারপর দুজনেই আবারও তাকালো আকাশের দিকে। মনে হলো চাঁদটাও যেন একটু বেশি উজ্জ্বল। রাত আরো ঘন হলো। বাতাসে ফুলের গন্ধ, নদীর শব্দ, আর দুটো মানুষের ভালোবাসা, সব মিলিয়ে এক অবক্ষার শান্তি। এভাবেই যে রাতে তাদের প্রথম দেখা, তাদের প্রথম স্বপ্ন আর প্রথম ভালোবাসা ধরে রেখেছিল, সেই রাতে আজ তাদের নতুন জীবনের প্রথম পৃষ্ঠা খুলে দিল। তাদের গল্প এখানেই শেষ, কিন্তু ভালোবাসা শুরু হলো ঠিক এখনই।
চাঁদটা খুব কাছে নেমে এসেছে। সে নিজেই দেখতে চায় রূপকথার নায়ক নায়িকার শেষ দৃশ্যটা। ব্রিজের উপরে হালকা ধোঁয়ার মতো যোজনা ছড়িয়ে পড়েছে। মনে হয় পৃথিবীটা আজ ইচ্ছে করে একটু বেশি নরম হয়ে গেছে। এই রাতের জোনাকিরা দেরি করলো না, আশেপাশে উজ্জ্বলতার ঝিলিক ছড়িয়ে দিয়ে বারবার বলতে থাকলো। চাঁদের নরম আলোয় ভেসে যায় দুজন শ্বাস। হৃদয়ের ভেতর ফেটে নীরবে বেহালার আওয়াজ। রাতের ছোঁয়ায় জেগে ওঠে হাজার বছরের নদী। ভালোবাসা যেন নিয়তির খেলা সোনালি প্রতিশ্রুতি। রাতের আকাশে থমকে শোনে দুজনের কথা। তাই শেষ থেকে শুরু হলো শ্রাবণধারার রূপকথা। সমাপ্ত। তবে এখানে সমাপ্ত না, আরেকটা ঈদ স্পেশাল সারপ্রাইজ পর্ব আছে, সেটাও আমি তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি। এখন শুরু করছি শ্রাবণধারার রূপকথার ঈদ স্পেশাল পর্ব। আপনি কখন আসবেন? ঝড় শুরু হয়ে যাবে তো। ধারা চিন্তিত সুর শুনে গাড়ি চলতে থাকা শ্রাবণ মুচকি হাসল। সন্ধ্যা নেমেছে, কিন্তু পরিবেশটা স্বাভাবিকের চেয়ে বেশি গুমোটো অন্ধকার। তুমুল ঝড় বৃষ্টির আভাস পাওয়া যায়। এদিকে আজ ধারা বাড়িতে একা। সামুল শেখ ও সালমা বেগম ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়িতে গিয়েছেন দুদিন আগে। বেচারা মেয়েটা মনে মনে খুব করে চেয়েছিল শ্রাবণ আজ অফিসে না যাক। শ্রাবণ বুঝেছিল বইয়ের মনের আকাঙ্ক্ষা, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং থাকায় অফিসে যেতেই হয়েছে তাকে। বিকেলের দিকে কালো মেঘে আকাশ ঢেকে যেতেই ধারার মন আরও উতলা হয়। তাই সে আর নিজেকে ধরে রাখতে না পেরে শ্রাবণকে কল করে ফিরে আসতে বলে। অথচ সে জানে না শ্রাবণ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে বাড়িতে ফেরার উদ্দেশ্যে। আজ বাদে কাল ঈদ উল ফিতর। এবছরে শ্রাবণধারাকে নিয়ে আলাদা করে ঈদ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের মতো করে সুন্দর করে দিন কাটাবে তারা। আর তারা প্রেগনেন্ট হওয়ায় তাকে নিয়ে দূরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই শ্রাবণের। 7 মাস চলছে মেয়েটার, পেট একটু অনেকখানি ফুলে গিয়েছে। তখনই ঠিকমতো হাঁটাচলা করতে পারে না মেয়েটা। শ্রাবণ পারে তো সারাদিন বসিয়ে রাখে ধারাকে। সেখানে বাহিরে কোথাও জার্নি করানোর কথা তো ভাবাও বিলাসিতা। তারা কোনো মতে আস্তে ধীরে এসে দরজার কাছে দাঁড়ালো। শ্রাবণ বলেছে আর তাকে আসতে 5 মিনিটও লাগবে না। কথা রেখেছে তার শেখ সাহেব। 2 মিনিটের মধ্যে এসে হাজির হয়েছে। ধারা দরজা খোলার সাথে সাথে শ্রাবণ হেসে এগিয়ে এলো। আগে বাহিরে থেকে আসলে শ্রাবণ ধারা কপালে চুমু খেত। তবে এখন সময় বদলিয়েছে। জায়গা করেছে নতুন হবু সদস্য। শ্রাবণ বাড়িতে ঢোকা মাত্রই ঝুঁকে ধারা ফোলা পেটে চুমু খায়। তারপর হাত বুলিয়ে দিয়ে ফিস করে জিজ্ঞেস করে, আমার মেঘমণি কি আমায় মিস করেছে? ধারা প্রতিবারের মতো মুখ কুঁচকে বলল, আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। শ্রাবণ এবার সোজা হয়ে দাঁড়িয়ে ধারার গালে টুক করে চুমু খেলো। বাঁকা হেসে পড়ল, আমার মেয়েই হবে, দেখো তুমি। ধারা আবারও মুখ ভেঙচালো। একদিন রাতে যখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন হুট করে শ্রাবণ ধারাকে জড়িয়ে ধরে বলেছিল, নাম ঠিক করেছি বউ। মেঘ নামটা কেমন? আমাদের মেয়ের নাম মেঘমণি রাখবো, সুন্দর না? ধারা সেই সময় বলেছিল, আর ছেলে হলে কি রাখবেন? শ্রাবণ তখন এমনভাবে তাকিয়েছিল যেন সে ভাবেও নিজে ছেলে সন্তান হতে পারে। পরবর্তীতে কিছুক্ষণ পর বলেছিল, এখনো ভাবেনি, পরে ভাববো। সেই পরে রয়ে গিয়েছে। আজ 3 মাস পার হয়ে গিয়েছে, অথচ শ্রাবণ ভাবেও নি সেই মেঘমণি নামেই আটকে রয়েছে। তার দৃঢ় বিশ্বাস তার কোলে একটা ফুটফুটে মেয়ে আসবে। আরেকটা কথা শ্রাবণ ধারাকে বলতে পারেনি, কিন্তু এক গভীর রাতে শ্রাবণ স্বপ্নও দেখেছিল সে নিজের মেয়েকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। তখন থেকে সে আরও আবেগে উৎফুল্ল হয়েছে। ধারা কাজ জড়িয়ে শ্রাবণ সোফায় এসে বসলো। গালে হাত রেখে বলল, তোমায় কতবার বলেছি দরজায় এসে এখন এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে না। আমার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। কথা শুনো না কেন? ধারা মুচকি এসে বলল, অভ্যাস হয়ে গেছে, আমি না চাইলেও মন টেনে নিয়ে দাঁড় করাই দরজার কাছে। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে বলল, চুপচাপ বসে থাকো এখানে, আমি ফ্রেশ হয়ে এসে তোমায় উপরে নিয়ে যাচ্ছি। ধারা পাতামির মতো মাথা তোলাতে থাকলেও শ্রাবণ চলে যাওয়ার সাথে সাথে এসে সে উঠে দাঁড়ালো। গুটি গুটি পা ফেলে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে আচারের বক্স বের করলো। প্রচুর পরিমাণে আচার খাওয়া শুরু করেছে সে। এই পর্যন্ত 13টা বক্স শেষ করেছে এই 8 মাসে। শুধু আচারই না, সব কিছুই পেটে ভরে খায় সে। না জানি এত রুচি খিদে কোথা থেকে এলো। বক্স থেকে 2 চামচ আচার খেয়ে নুডলস রান্না করতে শুরু করলো ধারা। শ্রাবণের নিশ্চয়ই খিদে পেয়েছে। লোকটা সেই দুপুরে একটুখানি ভাত আর মাংস খেয়ে অফিসে গিয়েছিল। এরপর তো আর কিছুই খায়নি। নুডলসের সাথে সাথে 2টো হাঁসের ডিমও সিদ্ধ করতে দেয় ধারা। মিনিট 10 পর বাটিতে নুডলস ধারা হলে ধারা টের পায় তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। স্পর্শ চেনা, ঘ্রাণ পরিচিত। মুচকি হাসে ধারা, কিন্তু ধমক দেয় শ্রাবণ। খুব হাসি পাচ্ছে, মাতপুরি করতে খুব ভালো লাগে। ধারা আবারও ঠোঁট চেপে হেসে মাথা নাড়ল। শ্রাবণ এবারে ধারার কপালে আলতো করে টোকা দিল। পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধে ঠেকিয়ে আদেশ করে বলল, তোমার ভাগ্য ভালো, আমার মেঘমণি তো এখনো তোমার পেটে। অনেক শাস্তি জমা হয়েছে তোমার। কি ভাবছো ভুলে গিয়েছি? আর তো সর্বোচ্চ 2 মাস। কড়াই ঘন্টায় সব শোধ তুলবো, বলে দিলাম।
যারা ফিক করে হেঁটে নুডলসের উপরে একটু সস দিল আর দুটো সিদ্ধ ডিপ পাশে দিয়ে বাটিটা শ্রাবণীর দিকে তাক করে মজা করে বলল, শাস্তি দেওয়ার জন্য শক্তি বাড়াতে হবে, নিন খেয়ে নিন। শ্রাবণ পুরো কুচকে তাকালো, তুমি কি বলতে চাইছো, আমার শক্তি নেই? দাঁড়া বুঝলো ব্যাপারটা এখন ঘুরে ফিরে তার দিকেই ঝড় ডেকে আনবে, তাই সাথে সাথে মাথা চাকিয়ে বলল, মোটেই না। আমি তো বললাম আপনার আর শক্তি দরকার, কেননা এরপর থেকে তো দুজনকে একসাথে কোলে নিতে হবে। শ্রাবণ তবুও চোখ শুরু করে তাকিয়ে বাটিটা ছো মেনে নিয়ে নিল। দাঁড়া বুঝলো আবহাওয়া গরম করে দিয়েছে সে, তাই দ্রুত পা চালিয়ে শ্রাবণের পিছু নিল সে। সোফাতে পাশাপাশি বসলো দুজন। শ্রাবণ কোনো কথা না বলে টিভি চালু করে দিল। দাঁড়াও পা উঠিয়ে আরাম করে বসে শ্রাবণের কাঁধে মাথা রাখলো, কিন্তু শ্রাবণ তার কাছ থেকে সরে এলো, দূরত্ব তৈরি করলো খানিকটা। দাঁড়া ঠোঁট উল্টিয়ে তাকালো, চোখ জোড়ায় জলরাশি এসে ভিড় করে বলল, এমন করছেন কেন? আপনার মেঘমণি কষ্ট পাবে, ও কিন্তু সব দেখছে। শ্রাবণ কিছু বলল না, আপন মনে নুডলস খেতে থাকলো। দাঁড়া কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলো কি করা যায়। চিন্তা ভাবনা করে সে আবার দূরত্ব মিটিয়ে শ্রাবণের টি শার্টটা টেনে ধরে বাচ্চাদের মতো আবদার করে বলল, আমার জুস খেতে মন করেছে আর মেঘমণি চকলেটও খেতে চাইছে। শ্রাবণ এবারে চোখ মুখ কুচকে তাকালো। 5 মাসে পা রাখতেই কেন যেন পাসপোর্টের প্রতি আকর্ষিত হয়েছে। বইয়ের আবদার ফেলতে পারি না বলে মাঝে মাঝে সে এসব এনে দেয়। দাঁড়া শ্রাবণীর মুখ থেকে পেটে হাত দিয়ে বলল, আমি খেতে চাইছি না, সত্যি মেঘমণি খেতে চাইছে, আপনি জিজ্ঞেস করুন, দেখুন কেমন নড়াচড়া করছে। শ্রাবণ কিছু বলতে চাইবে তার আগে ফট করে কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল পুরো বাড়ি। যেন আকাশ পেটে পড়লো, ভয়ঙ্কর একটা বাজ পড়ার শব্দ পুরো বাড়ি কেঁপে উঠলো। সাথে সাথে জড়ো হাওয়ায় জানালার আঁচড়ে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি। দ্বারা চমকে উঠলো, বুকের ভেতরে ঠক করে উঠলো তার। ভয়ে না বুঝে না ভেবেই সে এক চরকায় শ্রাবণীর দিকে ঝুঁকে পড়ে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো তার টি শার্ট, মুখ গুছিয়ে দিল শ্রাবণীর বুকে। আরেকটা বাজ, আরেকটা গর্জন, ধারা কেঁপে উঠলো আবারও। চোখে মুখে স্পষ্ট ভয়। শ্রাবণ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার রাগ, অভিমান সব যেন সেই বজ্রপাতের শব্দেই ভেঙে চুরমার হয়ে গেল। ধারার সারা শরীর কম্পন অনুভব করতেই সে আরও নিজেকে ধরে রাখতে পারল না। 2 হাতে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ধারাকে। এক হাতে উঠে গেল তার মাথায়, আলতো করে চুলে হাত বুলিয়ে দিল, নরম গলায় বলল, ভয় পেয়েছো? আমি আছি তো। ধারা কিছু বলল না, শুধু আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছে। শ্রাবণ ধীরে ধীরে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এমন বৃষ্টি হইলেই আমার সেই রাতের কথা মনে পড়ে। আরেকটা বজ্রপাত। ধারা এবার চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, কোন রাত? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, যেই রাতে আমার ছলনাময়ী নারী নীল রঙা শাড়িতে সেজে সে হাতে বৃষ্টি বিলাস করেছিল আর অকারণেই খুন করেছিল আমায়। অন্ধকারেও শ্রাবণ টের পেল ধারা লজ্জায় লাল হয়ে গিয়েছে, তাই তো আঙ্গুল দিয়ে আরো জোরে চেপে ধরল শ্রাবণকে। শ্রাবণের বুকটা হালকা কেঁপে উঠল। সে নিচু সরে ধারা কপালে ঠোঁট ছুঁয়ে তারপর খুব আদর করে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আর কোনো শাস্তি নেই, সব মাপ। দাঁড়া একটু নড়ে চড়ে তাকালো। অন্ধকারে তার চোখ দুটো ঝাপসা। সত্যি? শ্রাবণ মৃদু হেসে বলল, আপাতত, কারেন্ট এলে আবার রাগ করে থাকবো, ভালো করে রাগ দেখাবো বেয়াদব। দাঁড়া কিলকিল করে হেসে বলল, আচ্ছা এবারে চুমু দিয়ে চেষ্টা করবো রাত ভাঙানোর। একটু থেমে বলল, দেখেছেন তো কেমন বৃষ্টি হচ্ছে, আপনি যদি আর একটু দেরি করে আসতেন আমি তবে ভয়ে মরেই যেতাম। শ্রাবণ সাথে সাথে ধারার ঠোঁটে আঙ্গুল রাখলো, কাতর স্বরে বলল, এইসব বলতে হয় না সোনা, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোমাদের। বলে ধারার ঠোঁটে আলতো করে চুমু খেলো শ্রাবণ। ধারার ঠোঁটে হালকা চেপে হালকা হেসে আবার মাথা রাখলো তার বুকে। বাইরে ঝড় বইছে জোরে জোরে, বৃষ্টি ঝুমঝুম করে পড়েছে। আকাশটা বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এই অন্ধকারের মাঝেও শ্রাবণের বুকে লুকিয়ে থাকা ছোট্ট এই পৃথিবীটা ধারার কাছে আবার সেই আগের মতোই শান্তিনীর হয়ে উঠল। আজ রাতে আর কারেন্ট আসবে কিনা নিশ্চয়ই হওয়া গেল না। শ্রাবণ প্রতিদিনের মতো ধারকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে গেল, বিছানায় বসিয়ে দিল মেয়েটাকে। বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো শ্রাবণ। পেছন থেকে এসে শ্রাবণের বাহু জড়িয়ে বাহিরে তাকালো, বড় করে শ্বাস ফেলে বলল, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে শেখ সাহেব? শ্রাবণ সাথে সাথে বলল, এই অবস্থায় সম্ভব না মিসেস শেখ। দাঁড়া নাক কুচকে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য চকলেট আনেননি আজ, জুসও আনেননি? সত্যি আনেননি? শ্রাবণ প্রথমে ভাবলো বলবে যে আনেনি, কিন্তু পরে দেখা যাবে কয়েকদিন পর বাচ্চার মা হতে যাওয়ার মেয়েটা বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কানাকাটি করে বুক ব্যথা করে ওঠার মতো দৃশ্য যা নিতে পারবে না সে নিজেই। তাই দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ ব্যাগ থেকে চকলেট আর জুস বের করে দাঁড়ার হাতে দিল। নাইলে উপায় আছে? তোমার মতো বেয়াদব না আমি। তুমি যা আনতে বলো তাই আনি, অথচ একটা কথাও শোনো না তুমি আমার। দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ মিসেস শেখ। যারা ইতিমধ্যে চকলেট খাওয়া শুরু করেছে, খেতে খেতেই বলল, আপনিও তো দিনকে দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছেন। জানেন পাশের ভাষার ভাবিকে তার হাজবেন্ড কত পরশু ট্যুরে নিয়ে গেছে? দ্বিতীয় কথাটা না ধরে প্রথম কথাটাই ধরল শ্রাবণ। মুখ চোখ ফ্যাকাশে করে বলল, আনরোমান্টিক মানে? সাথে কি আর চুপচাপ আছি? মেঘমণি কোলে আসুক আমার, তারপর তোমাকে আমি বেড ট্যুরে নিয়ে যাব। ওকে ডিল? ছি অশ্লীল।
আনরোমান্টিক হলে খারাপ, রোমান্টিক হলে অশ্লীল। তুমি কি চাইছো বলো তো? দাঁড়া কিছু না বলে চকলেট খেতে থাকলো। ফাঁকে একবার মুখ ভেঙচেল। শ্রাবণ হাসলো। ও জানে দাঁড়ার এই সময় প্রচুর মুড সুইং হয়, তাই মাঝে মাঝে এসব বলে, আবার পরে নিজে ইচ্ছেই বলে। কি আজব কথাবার্তা। শ্রাবণ একবার ধারাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে নিয়ে সাজেক যাব। সাজেক আবার কি? কোথায় এটা? গেলেই বুঝবে, অনেক সুন্দর জায়গা। মেঘ ধরতে পারবে ওখানে গেলে। আগ্রহী হলো তারা, চোখ চিকচিক করে উঠল তার। আসলেই মেঘ ছুঁতে পারবো? শ্রাবণ মাথা নেড়ে বলল, হুম। তুমি আমাকে মেঘমণিকে ছুঁয়ে দিতে দেবে, আর আমি তোমাকে মেঘ ছোঁয়ার সুযোগ করে দেব, হিসাব বরাবর। ধারা হাসলো। হাসির তোপে তার চোখ চকচক করে উঠল। গাল দেবে ফুলে একটু খানিকটা। শ্রাবণের এই জিনিসটা খুব পছন্দ। সে আবারও সেখানে চুপু খেলো। জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজবে? দাঁড়া অবিশ্বাস্য ভঙ্গিতে তাকিয়ে হ্যাঁ বোঝালো। শ্রাবণ এক হাত ধরে বাহিরে বের করে বৃষ্টির পানিতে হাতে জমায়, এরপর ছড়িয়ে দেয় ধারার মুখে। ঠান্ডা পানির ছিটা মুখে পড়তেই ধারা চমকে উঠল। এই কি করছে? মুখ কুচকে দু হাতে গাল মুছতে লাগলো সে। শ্রাবণ হাসতে থাকে। বৃষ্টিতে ভিজতে চেয়েছিল না, পুরো কুচকে তাকালো। এভাবে কে ভেজায়? একদম রোমান্টিক না আপনি। শ্রাবণ ভান করে গম্ভীর হলো। ও আচ্ছা, আনরোমান্টিক হয়েই এক বাচ্চার বাপ হচ্ছে, রোমান্টিক হলে 3 বাচ্চার বাপ হয়ে যাব। দাঁড়া আবারও খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ মন ভরে দেখলো, মুগ্ধ চোখে দেখলো। সবচেয়ে পছন্দের দৃশ্যটা এই ঝুম বৃষ্টিতে উপভোগ করার থেকে সুখ আর কোথাও নেই। শ্রাবণ হয়তো এভাবেই এত সহজ করে একটা জীবনে এই হাসি দেখে কাটিয়ে দিতে পারবে। সমাপ্ত।